তো আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট থেকে। টপিক 2, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। একটা চুক্তি করা হয়েছে, চুক্তিতে যেভাবে বলা হয়েছে প্রতিটা পক্ষ সেভাবে কাজ করতে বাধ্য। যদি কোনো পক্ষ কাজ না করে তাহলে অপর পক্ষ, যার ক্ষতি হচ্ছে, তিনি তাকে কাজ করতে বাধ্য করে আদালতে মামলা করতে পারবেন। তখন আদালত দেখবেন যে এই ধরনের চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা সম্ভব কিনা। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সেটার ডিক্রি দিয়ে দিবেন। তো এখানে আমরা অনেকগুলো প্রশ্ন পড়ব, 14টা প্রশ্ন পড়ব। প্রথম প্রশ্ন হচ্ছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর বিধান অনুযায়ী কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, বিস্তারিত আলোচনা করুন। আমরা জানি 12 ধারা এটা আছে, তাই না? এমসিকিউ নোট থেকে জানি। জি। সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য চুক্তিসমূহ, চুক্তির প্রতিটি পক্ষই সংশ্লিষ্ট চুক্তির নিজ নিজ অংশের কার্য সমাধান করতে বাধ্য থাকেন। অর্থাৎ যাকে যেভাবে কাজ করার কথা বলা হয় চুক্তিতে, সে সেভাবে কাজ করতে বাধ্য থাকে। অর্থাৎ চুক্তির শর্ত মোতাবেক প্রত্যেক পক্ষের স্ব স্ব দায়িত্ব পালনে বাধ্যবাধকতা থাকে। কোনো পক্ষ যদি দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে বা চুক্তি অনুযায়ী কাজ না করলে অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, সেটা স্বাভাবিক। উক্ত জি। ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষ বাদী হয়ে চুক্তির শর্ত ভঙ্গকারী পক্ষের বিরুদ্ধে চুক্তি প্রবল মানে ওই বাস্তবায়ন, একই কথা, জি। মোকদ্দমা দায়ের করে বিবাদীকে চুক্তির শর্ত মোতাবেক সুনির্দিষ্টভাবে কাজ করতে বাধ্য করতে পারবে। এছাড়া অ্যাক্টের 12 ধারা বিধান অনুসারে 4 প্রকার চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য, নিম্নে সেগুলো আলোচনা করা হলো। ট্রাস্টের অন্তর্ভুক্ত চুক্তি 12 কথা বলা হচ্ছে, যে ক্ষেত্রে সম্মতি বা সম্মতিভুক্ত কার্যটির সম্মতি বা চুক্তিভুক্ত কার্যটির, সম্মতি মানে তো চুক্তি, জি। কাজটির বা কার্যটির কার্য সম্পাদন সম্পূর্ণরূপে বা আংশিকভাবে একটু ওসি, জিম্মা বা ট্রাস্টের অন্তর্ভুক্ত, সেক্ষেত্রে এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ বা প্রবলের ডিক্রি আদালত প্রদান করবেন। উদাহরণ: ক, তার একটি স্থাবর সম্পত্তি জনস্বার্থে ব্যবহারের উদ্দেশ্যে ট্রাস্ট হিসেবে ঘোষণাপূর্বক খ কে উক্ত ট্রাস্টের ট্রাস্টি হিসেবে নিযুক্ত করে। সুনির্দিষ্ট কিছু দায়িত্ব পালনের বিপরীতে খ কিছু সুযোগ সুবিধা গ্রহণ করবে মর্মে ক খ এর সাথে চুক্তিবদ্ধ হলো। খ চুক্তির শর্ত মোতাবেক সুযোগ সুবিধা গ্রহণ করার পরও যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তবে ক খ এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়েরের মাধ্যমে উক্ত চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের জন্য খকে বাধ্য করতে পারবে, কারণ চুক্তিটি একটি ট্রাস্টের অন্তর্ভুক্ত সম্পত্তি সংক্রান্ত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ক্ষতির পরিমাণ অনির্ণয়যোগ্য, মানে নির্ণয় করা যায় না, মানদণ্ড নাই। 12 খ, যে ক্ষেত্রে সম্মতি বা চুক্তিভুক্ত কার্যটি সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। এমসিকিউ নোটে কিন্তু মানদণ্ড শব্দটা এইভাবে আছে, তাই না? জি। অর্থাৎ এক পক্ষ কর্তৃক চুক্তি ভঙ্গের ফলে, চুক্তির শর্ত ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত পক্ষের ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়। যেমন একজন আরেকজনের কাছে জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম বা ছবি বিক্রয় করতে চাইলো, জি। টাকা দিয়ে দিলেও কিন্তু সে ছবি আর দিচ্ছে না। এখন এটা তো একটা দুষ্প্রাপ্য ও অমূল্য সম্পদ, যেটা ধীরে ধীরে এর ভ্যালু বাড়তেই থাকে, তাই না? জি। যেহেতু রেয়ার পিস, কারণ অরিজিনাল, হ্যাঁ, মানে অ্যান্টিক। হ্যাঁ, জি, অ্যান্টিক অরিজিনাল ব্যাপার। যদি হয় তাহলে এই রেয়ার পিস একটা ক্লাসিক হিসাবে, অ্যান্টিক হিসাবে পরিচিতি লাভ করবে। এবং এইটা দ্বিতীয়ত কোনো পিস নাই, দ্বিতীয় যেগুলো হবে সেগুলো কি নকল বা কপি। তো এই কারণেই সেইটা মানদণ্ড নাই যে এটা না দিলে তার কত ক্ষতি হবে, কারণ এইটা কেনার পরে দাম বাড়তে পারে। তাই যেহেতু মানদণ্ড নাই, তাই এটা দিতে চেয়েছে, দিতেই হবে এবং এটা বাস্তবায়ন অবশ্যই করতে হবে। আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত, মানদণ্ড আছে, ক্ষতিপূরণ নির্ণয় করাও যাবে, কিন্তু আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না, মানে ক্ষতিপূরণ কম দিবে।
যথেষ্ট হবে না। যেমন জি রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে একটি দৃষ্টিনন্দন বাড়ি বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো। একজন ব্যক্তি একটা স্থাবর সম্পত্তি বিক্রয় করবে। না, আমার রাজশাহী শহর, তার রাজশাহী শহরের নাম করেছে, আপনারা নিজেদের শহরের নাম বলতে পারেন। এটা বানানো জি একটা ঠিক আছে। বিষয়। স্থাবর সম্পত্তির চুক্তি পালন করতে হবে। এখন সে টাকা নিয়ে পরে বলছে আমি বিক্রয় করবো না বাড়ি। এবার খকে বরাবর মানে বাড়িটি হস্তান্তর করতে ককে বাধ্য করতে পারবে যে বাড়ি দিয়ে দেন, আপনি দিতে চেয়েছেন দিতেই হবে। কারণ চুক্তিটি একটি বিশেষ স্থাবর সম্পত্তি বিক্রয় সংক্রান্ত, যার আর্থিক মূল্য সাধারণত প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকবে। মনে করেন চুক্তি হলো 26 সালে, কিন্তু 26 সালের মাঝামাঝি দিয়ে টাকা নিছে কিন্তু বাড়ি দিচ্ছে না, বলছে আমি টাকা ফেরত দেবো, বাড়ি দেবো না। কারণ এর মধ্যে 6 মাস পার হয়ে গেছে, আর বাড়ির দাম বেড়ে গেছে। মামলা করলো, মামলা আরো 2 বছর চললো, 2 বছরে এই বাড়ির দাম আরো 2 গুণ হয়ে গেল। হতে পারে কিনা? জি হ্যাঁ, মানে হয়তো। জি এরকম যদি প্রাণ কেন্দ্রে হয়, 2 গুণ না হোক, কয়েক লক্ষ টাকা তো বাড়বেই। 1 কোটি টাকার সম্পত্তি জি হলে 1.5 পারবে। কোটি টাকার দাম হয়ে যেতে পারে 2 বছরে, জি যদি দেশের পরিস্থিতি ভালো থাকে সেক্ষেত্রে। কারণ বাড়ি এবং প্রাণকেন্দ্র মানে প্রাইম লোকেশনে। তো এই কারণেই এটা বলবে যে হ্যাঁ আমি টাকা তো বিক্রয় করতে চেয়েছিলাম 50 লক্ষ টাকায়, 50 লক্ষ টাকা আমি দিয়ে দিচ্ছি, সাথে আরো 5 লক্ষ টাকা দিচ্ছি, 55 দিচ্ছি। তো তার মানে প্রতি এখানে 50 লক্ষ টাকা কারো যদি দুই দুই বছর ব্যাংকেও থাকে, 50 লক্ষ টাকার ব্যাংকিং ইন্টারেস্ট বাড়বে না? জি, অনেক টাকা বাড়বে। অনেক টাকা বাড়বে। আবার ব্যাংকিং, সে যদি একজন ব্যবসায় হয়, বলে আমি ব্যাংকিং ইন্টারেস্ট না, আমি যদি ব্যবসা করতাম এই 50 লক্ষ টাকা আজকে আমার 5 কোটি টাকা হয়ে যেত। এটা তো দাবি করতে পারে, জি পারে কিনা? জি জি। কিন্তু অপরপক্ষ কি 5 কোটি টাকা দিবে? না। দিবে না। তার মানে বাদী যতটা দাবি করছে বিবাদী ততটা দিবে না। এই কারণে এটা অপর্যাপ্ত একটা আর্থিক ক্ষতিপূরণ। টাকা দিতে যাচ্ছে কিন্তু পর্যাপ্ত দিতে চাচ্ছে না, এটাই হবে ঝামেলা। তখন আদালত বলবে ঠিক আছে আপনাকে টাকা ফেরত দিতে হবে না, বাড়ি দেন যেহেতু দিতে চাইছেন। আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তির সম্ভাবনা নেই। এখানে বলা হচ্ছে যে টাকা তো পাওয়াই যাবে না, মানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? উদাহরণটা পড়ি। পৃষ্ঠাঙ্কন ছাড়াই ক মূল্যবান প্রতিদানের বিনিময়ে খ বরাবর একটি বিনিময়পত্র হস্তান্তর করে, মানে একটা বিনিময়পত্র দিয়ে দিল একজন আরেকজনকে। মনে করেন একটা চেক ক খকে দিয়েছে। এখন জি ক ওই চেকে স্বাক্ষর করেনি, তাহলে এবং ওই ক যদি মারা যায় চেক দেয়, তাহলে এই চেকের মামলা কিন্তু সিভিল মামলা করা যায়। এনঅ্যাক্টের যেমন মামলা করা যায়, আবার চেকের মামলা দিয়ে পেনাল কোডেও 406 420-এর মামলা করা যায়। আবার চেকের মামলা দিয়ে কিন্তু ক্ষতিপূরণের মামলাও করা যাবে। ওই মানি শুট স্যার। মানি শুট করা না, মানি শুট সরাসরি করা যাবে না, কিন্তু এইটা ক্ষতিপূরণের মামলা করা যাবে। মানে সিভিল মামলা হবে এক কথায়। হ্যাঁ, সিভিল মামলা হবে। আর এনআই অ্যাক্টের মামলায় জি এনআই অ্যাক্টের মামলায় রায় পাওয়ার পরে যদি টাকা না দেয় সেক্ষেত্রে মানি শুট করা যাবে। হ্যাঁ, আচ্ছা। মামলা প্রমাণিত হওয়ার পরে। আচ্ছা যাই হোক, মনে করো একজন বিনিময় পত্র না বলে চেক বললে বুঝতে সহজ হবে। তো একজন জি জি আরেকজনকে জি। চেক দিল কিন্তু স্বাক্ষর করলো না এবং তিনি মারা গেলেন। এখন তার সন্তান যদি বলে যে না এই বা এটা আমার বাবার চেক, ঠিক আছে, বাবার অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, নাম ঠিক আছে, তো বাবা স্বাক্ষরই তো করেনি, অতএব এই টাকা আমি দিব না। বুঝতে পেরেছেন? জি তাহলে পরবর্তীতে ক যদি দেউলিয়া হয়ে পড়ে এবং গ কে সত্ত্ব নিয়োগে নিযুক্ত করা হয়, তবে উক্ত পরিস্থিতিতে গ এর বিরুদ্ধে চুক্তি প্রবলের মোকদ্দমা দায়েরের মাধ্যমে উক্ত চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন তথা গকে উক্ত বিনিময়পত্রে পৃষ্ঠঙ্কন করতে বাধ্য করতে পারবে। তো চেকের বিষয় যেটা বলছিলাম, বাবা মারা যাওয়ার আগে যদি চেকটা দিয়ে থাকে, বলে যে ভাই আপনি চেকে তো স্বাক্ষরই করেননি, চেকে আগে স্বাক্ষর করেন। সে যদি মানে চেকে স্বাক্ষর করতে অস্বীকার করে, সেক্ষেত্রে একটা তো চুক্তি থাকবে, চুক্তিতে জি। চেকের কথা উল্লেখ থাকবে। তাহলে ওই চুক্তি ডিক্রি যখন চাওয়া হবে যে চুক্তি পালন করেন, এবং চুক্তি পালনের বিপরীতে তো শর্তের একটা অংশ হিসেবে চেকটা দিয়েছে, তাই না? জি তো চেকে যেহেতু স্বাক্ষর নেই, তখন আদালত বলতে পারে যেহেতু আপনি চুক্তি করেছেন, চুক্তি অনুযায়ী চেক দিয়েছেন, অর্থাৎ চেকে স্বাক্ষর করেন, আপনি যেহেতু বেঁচে আছেন। এখন সে যদি দেউলিয়া হয়ে যায়, হ্যাঁ সে যদি দেউলিয়া হয়ে যায় এবং তার স্বত্ব নিয়োগে অন্য কাউকে নিয়োগ করা হয়, তার মানে দেউলিয়া হয়ে গেলে তার
রিপ্রেজেন্টেটিভ বা স্বত্বনিয়োগী চলে আসবে। এবার স্বত্বনিয়োগীকে তার পক্ষে বিনিময়পত্রে স্বাক্ষর করতে বাধ্য করা যাবে। কারণ যদি স্বাক্ষর না করে তাহলে কিন্তু যে চুক্তি করে ক্ষতিগ্রস্ত হলো সে আর আর্থিক ক্ষতিপূরণই পাবে না। কারণ এই যে জি পৃষ্ঠাঙ্কন ছাড়া কিন্তু এই বিনিময়পত্রের কোনো ভ্যালু থাকবে না এবং পরবর্তীতে সে অস্বীকার করবে। বুঝতে পেরেছেন? জি এই হচ্ছে বিষয়। তার মানে সময় থাকতে সই করে নিতে হবে, নাহলে পরে ঝামেলা সৃষ্টি হবে। এবং সই করানোর জন্যই কিন্তু এই মামলা করতে হবে 12 ধারায়। জি তো এমসিকিউ নোটে উদাহরণ ছিল না, এখানে উদাহরণ সহ একটু ক্ল্যারিফাই করা হয়েছে। এমসিকিউ নোটে খুবই শর্ট আকারে ছিল, আর এখানে একটু লং করা হয়েছে বাক্যগুলো। জি এসআর অ্যাক্টের বিধান অনুযায়ী কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়? 12তে আছে বলবৎযোগ্য, 21-এ আছে নয়। তাহলে 21 ধারায় 8 প্রকার চুক্তি বলবৎ করা যায় না। ক হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার। এর আগে দেখলাম আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না বা পর্যাপ্ত হবে না, এবার বলছে পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে। আর্থিক ক্ষতিপূরণ যথেষ্ট হয় বা আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত প্রতিকার এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য। উদাহরণ হচ্ছে ঋণপত্র ক্রয়, নীল ক্রয়, ক্রেডিট খোলা, ধান ক্রয়, গম ক্রয়, চাল ক্রয়, গরু ক্রয়, এই ধরনের যে সম্পত্তিগুলো ক্রয়ের কথা বলা হচ্ছে এগুলো কিন্তু দুষ্প্রাপ্য না, তাই না? এবং কোনো বিশেষ সম্পত্তি না। তাই এগুলো জি আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বলবৎ মানে প্রতিকার দেওয়া যাবে। তা আমি চাল কিনতে চেয়েছিলাম, আমাকে চাল দেয়নি, আমাকে চালই দিতে হবে এমন কোনো না। টাকা দিলে, একটু বাড়তি টাকা দিলে প্রতিকারের জন্য অ্যাডভান্স যেটা দেওয়া হয়েছিল তার সাথে একটু যুক্ত করলেই কিন্তু সহজেই বাদী মেনে নিবে, চাল যে কারণ কোনো সেই জায়গা থেকে টাকা পাওয়া দিয়ে যায়। অন্য কারো কাছ থেকে চাল কেনা যাবে, তাই না? জি তার মানে চুক্তির প্রকৃতি এরকম যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দেওয়া সম্ভব হচ্ছে। তাই আর তাকে চালিয়ে দিতে হবে। বা নীল ক্রয় করতে চেয়েছিল, নীল বলতে ওই যে আগে নীল চাষ হতো ব্রিটিশ আমলে, সেই নীল। জি 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 ব্রিটিশ আইনের মানে ব্রিটিশ সময়ের আইন, তো তাই 1877 সালের আইন। জটিল ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল কোনো চুক্তি, মানে এমন চুক্তি যে জটিল ও পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংবলিত, যেগুলো শর্ত পূরণ করতে হবে, আদালত পড়তে পড়তে মাথা নষ্ট, এরকম চুক্তি। কিংবা ব্যক্তিগত যোগ্যতা মানে গান গাইতে হবে, সিনেমায় অভিনয় করতে হবে, এরকম বিষয়। বা সংকল্প, বিয়ে করতে হবে। হ্যাঁ, প্রেম করেছে কিন্তু বিয়ে করছে না, আদালতে মামলা করে দিল, স্যার আমার সাথে প্রেম করেছে, বিয়ে করার কথা ছিল, বিয়ে করছে না, তো তোমার সাথে আচ্ছা সংসার করব, বাচ্চা কাচ্চা হবে, অনেক কিছু হবে, কিন্তু আর করছে না। আদালতে মামলা করলে আদালত বাধ্য করতে পারবে না, কারণ একসময় ইচ্ছা করছিল তার সাথে সংসার করতে, এখন আর করছে না। শাবনাবু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওই ক্লাস তো ভালোই চলছে তাই না? হ্যাঁ, চলছে তো। আমি তো ক্লাস শুরু করতে গিয়ে কেবল ঘুম থেকে উঠে দেখি যে ক্লাস হচ্ছে। এরকম যদি ক্লাস হ্যাঁ, ক্লাস চলছে রমজান আমি মাসে, ঘুমিয়ে গেছি। রমজান মাসের পরে আবার ঠিক হয়ে যাবে। রমজান মাস ক্লান্তি। এক ভাই বলছিল স্যার রমজান মাসের আগে আর ক্লাস না নেন, এই সপ্তাহে তো ক্লাস নিব, নিয়ে ছুটি দিয়ে দিব। রুটিনে তো সেভাবে এই আছে। অবস্থা হচ্ছে, মানে বাচ্চা ঘুমানোর আগে আমি নিজে ঘুমিয়ে যাই, কি এগুলো কি হচ্ছে? আচ্ছা, পড়া সংক্রান্ত কিছু জিজ্ঞাসা করবেন? না, আচ্ছা। দেখি আগে মানে আমি তো জানি না, কেবল আচ্ছা, ঘুম থেকে উঠে দেখি যে ক্লাস হচ্ছে। ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা, যেটা বলছিলাম ব্যক্তিগত সংকল্প, যেমন এই যে জটিল কাজ, বিশেষ পদ্ধতিতে চাষাবাদ করতে হবে, চুক্তিতে বলা আছে। এখন ওই পদ্ধতি সে জানেই না। এখন আমি সম্পত্তি লিজ দিয়েছি, যেভাবে খুশি চাষাবাদ করুক, অবৈধ কোনো কিছু চাষাবাদ না করলেই হলো, তাই না? জি ব্যক্তিগত শিল্পকর্ম, গান গাওয়া, ছবি আঁকা, সাহিত্য রচনা করা, সিনেমায় অভিনয় করা, এগুলো কাউকে জোর করা যাবে না। করতে চাইছিল, করতে চাচ্ছে না, সমস্যা নাই। যে অ্যাডভান্সটা নেওয়া হয়েছে সে অ্যাডভান্স কিছু ক্ষতিপূরণ সহ দিয়ে দেওয়া হবে। ব্যক্তিগত সংকল্প বা ইচ্ছা, যেমন বিবাহ সংক্রান্ত চুক্তি, ডিক্রির মাধ্যমে সুনির্দিষ্ট বলবৎ করা যোগ্য নয়, মানে বলবৎ করাই যাবে না। অর্থাৎ এমন চুক্তির শর্ত ভঙ্গকারীকে আদালত তা পালনে বাধ্য করতে পারবে না। যে বিয়ে করতে চেয়েছিলেন এখন করছেন না কেন, বিয়ে করতে হবে, এটা বাধ্য করা যাবে না। সিভিল মামলায় করা সম্ভব না। যে চুক্তির শর্তাবলী অনির্ণয়যোগ্য,
মানে কি বলা হয়েছে চুক্তিতে বোঝাই যাচ্ছে না। যে চুক্তির শর্তাবলী বাস্তবে নির্ণয় করা সম্ভব নয় এমন চুক্তি বাস্তবায়ন করা সম্ভব না, কারণ কি বলেছে সেটা যদি বোঝাই না যায় তাহলে আদালত কি করতে বলবে, তাই না? জি যেমন চুক্তিতে জায়গা বা সাজ সরঞ্জামের পরিমাণ ও প্রকৃতি নির্ণয় করা না হলে এমন চুক্তির শর্তাবলী বাস্তবে নির্ণয় করা যায় না। মনে করেন আপনি একজন ইভেন্ট ম্যানেজমেন্ট, আগে ছিল ডেকোরেটর, একটা বিয়ের প্রোগ্রামে বলছে ভাই আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমার বরযাত্রী আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, কয় টাকা নেবেন? বলে ঠিক আছে 2 লক্ষ টাকাতে করে দিব। এখন কতজন বরযাত্রী আসবে, কতজনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এগুলো বিষয়ে বিস্তারিত না জেনেই চুক্তির টাকা নির্ধারণ হয়ে গেছে। এবার যে ইভেন্ট ম্যানেজমেন্ট সে দেখছে যে প্রায় 5,000 জন লোককে খাওয়াতে হবে, তার তো মাথা নষ্ট। তো 2 লক্ষ টাকায় জি 5,000 জন লোককে কি করে খাওয়াবে, তাই না? প্যান্ডেল করতেই তো জি তার খরচ 2 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। জি তাহলে এই চুক্তি অনির্দিষ্ট, তাই না? তো বিপদে জি পড়ে গেছে তখন। যদি যিনি এই বিয়ে দিচ্ছিলেন বা আয়োজন করছিলেন তিনি যদি মামলা করে ওই ডেকোরেশন কোম্পানির বিরুদ্ধে, ইভেন্ট ম্যানেজমেন্টের বিরুদ্ধে, তাহলে কি তাকে বাধ্য করা যাবে? যাবে না। না কারণ না পরিমাণ উল্লেখ করা নাই। সে যদি বলে যে স্যার আমাকে মুখে বলেছিল 50 জনের, কিন্তু এখন 5,000 জন বলছে, তাহলে হবে? হবে না। আমি এটা করতে পারবো না, 50 জনের হলে আছি না হলে নাই। আর 5,000 জনের হলে আমাকে সময় দেন এবং টাকা কিন্তু আবার বাড়বে, তাই না? কোটি টাকায় জি ঠেকে টাকা যাবে। বাড়াইতে হবে। অন্যভাবে যদি বলি, ক খ কে 10% জমি বিক্রয় করবে মর্মে চুক্তিবদ্ধ হলো, কিন্তু চুক্তিতে কোনো জমি কোন জমিটি বিক্রয় করবে সেই সংক্রান্ত কোনো তথ্য নেই, অর্থাৎ জমিটির খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, শ্রেণী কিছুই উল্লেখ নাই। কারণ বাড়ির ভিটা দিবে না আপনার পুকুর দিবে কিছুই বলা নাই, না ধানী সম্পত্তি দিবে, তাই না? জি পরিমাণে বলছে না কতটুকু, তাহলে এই চুক্তি কি বাস্তবায়ন করা যাবে? না না কোনোদিনও না করা যাবে না। তার মানে এই চুক্তি ফেল করবে, বাস্তবায়নযোগ্য নয়। আর্থিক ক্ষতিপূরণ পাবে কিনা সেটা ম্যাটার না, কিন্তু চুক্তি বাস্তবায়নও হবে না। প্রত্যাহারযোগ্য চুক্তি, যে চুক্তি প্রকৃতির কারণে তা প্রত্যাহারযোগ্য এমন চুক্তি বাস্তবায়ন করা যাবে না। যেমন চুক্তিতে অংশীদারি ব্যবসার সময়কাল উল্লেখ নেই, মানে শেয়ারে ব্যবসা করবে, কতদিন ধরে চলবে, নির্দিষ্ট কোনো নিয়ম কানুন লেখা নাই। অবৈধ কাজের জন্য চুক্তি, এমন চুক্তি যেটা অবৈধ কাজের কথা বলা হচ্ছে, এই চুক্তি প্রত্যাহারযোগ্য। যে চুক্তি বাস্তবসম্মত নয়, বাস্তবসম্মত নয় কিংবা নিয়ম পরিপন্থী মেয়াদী চুক্তি আদালতের ডিক্রির মাধ্যমে সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়, বরং এমন চুক্তি সহজে প্রত্যাহারযোগ্য। অবাস্তব কিছু কাজকর্মের জন্য যদি চুক্তি করা হয়, ট্রাস্টি বা জিম্মাদার কর্তৃক কৃত চুক্তি। আর জিম্মাদারকে বললে আপনি দেখাশোনা করবেন, টাকা পয়সা নেবেন বেতন হিসেবে, কিন্তু সে ওই ট্রাস্ট প্রপার্টি আরেকজনের কাছে বিক্রয় করে দিল বা ইজারা দিয়ে দিল, সে তো মালিক না, সে দেখাশোনা করে ম্যানেজারের মতো। তাহলে সেটা কি সে বিক্রি করতে পারবে বা ইজারা দিতে পারবে? পারবে না। তাহলে এইটা সুনির্দিষ্ট বলবৎযোগ্য নয়, কারণ তিনি প্রকৃত মালিক না। এ কথায় লেখা আছে, যেটা আমি একটু সহজ ভাষায় বলছি। প্রতিনিধি কর্তৃকৃত চুক্তি, এই ওর মতোই। কোনো কোম্পানির পক্ষে ক্ষমতার অতিরিক্ত হিসাবে কোনো চুক্তি করা হলে এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। মানে এক কাজ দিয়েছে, সে অতিরিক্ত কাজ করছে, এই ধরনের চুক্তি বলবৎযোগ্য নয়। 3 বছরের অধিককাল ক্রমাগত কাজ করতে হবে, এই ধরনের চুক্তি বলবৎযোগ্য নয়। আর বিষয়বস্তু বিলুপ্ত, যে চুক্তি স্বাক্ষরিত হবার পূর্বেই তার বিষয়বস্তু বিলুপ্ত হয়েছে এমন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। অর্থাৎ যেটা বিক্রয়ের চুক্তি হচ্ছে বা যে বিষয় চুক্তি হচ্ছে সেটা নাই। একটা গরু বিক্রয় করা হবে কিন্তু গরুটা মারা গেল, তাহলে ওই চুক্তি করে আর লাভ আছে? অথবা একটা জমি বিক্রয় করা হবে, সেটা নদীর ধারে, নদী ভাঙ্গনে জমি বিলীন হয়ে গেছে, তাহলে ওই জমি বিক্রয়ের কোনো চুক্তি করে লাভ আছে? লাভ নেই। বোঝা যাচ্ছে ক্লাস, স্বপ্নাপু? কি বলে যাচ্ছে এগুলো প্রশ্ন তো জানি না। আচ্ছা, ওগুলো রেকর্ডিং দিয়ে দেবো। এরপরে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের এখতিয়ার বিবেচনামূলক, এটা ব্যাখ্যা করতে হবে।
তাহলে আমরা এই লাইনটা লিখলাম, লেখার পরে বলবো 22 ধারা বিধান অনুযায়ী উদাহরণ সহ আলোচ্য উদ্ধৃতিটি ব্যাখ্যা করা হলো। তার মানে 22 ধারায় যেটা বলা আছে সেটাই বিবেচনামূলক ক্ষমতা আদালতের। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের মাধ্যমে প্রতিকার মঞ্জুর করতে আদালত বাধ্য নন। এটি ইচ্ছাধীন ক্ষমতা যা স্বেচ্ছাচারিত নয়, বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। তবে আদালত বিশেষ ক্ষেত্র বিবেচনায় মোট 3টি ক্ষেত্রে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটামের আদেশ দিতে পারেন। এমসিকিউ নোটে যা আছে হুবহু সেরকম করেই দেওয়া আছে, কিন্তু এমসিকিউ নোটে একটু পয়েন্ট আকারে ভেঙে দেওয়া হয়েছিল, আর এখানে বাক্য আকারে ঢালাও আলোচনা করা হচ্ছে। ডিক্রি প্রদান না করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা। 2টি ক্ষেত্রে আদালত ডিক্রি প্রদান করবেন না। কোন 2 ক্ষেত্রে? যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবে না। বাদী অন্যায় সুবিধা পাবে, তাহলে বাদীকে কেন ডিক্রি দিবে? যেমন বাদী একটা জমি বিক্রয় করছে, যে জমিতে প্রতি বছর বন্যার পানি উঠে যায়, বাদ দিতে হয়, যেটা সে গোপন করেছিল। তাহলে যে কিনবে সে তো ঠকে যাবে, তাই তাকে কিনতে বাধ্য করে মামলা করলে এই মামলা কিন্তু টিকবে না। এই অর্থাৎ বানানটা ঠিক করে নেবেন। আবার ক এর সম্পত্তি নিলামে উঠলো, আর নিলামে যদি ডাক ভুল হয়ে যায় এবং কম মূল্যে কেউ যদি সম্পত্তি কিনে, তাহলে পরবর্তীতে যদি বলা হয় যে ভুল হয়েছে এবং সে বলছে না, যেহেতু আমি কিনে ফেলেছি কম দামে, আমাকে কম দামে দিতে হবে বলে আদালতে যদি মামলা করে, তো এবং যারা নিলাম ডাকছিল তারা যদি প্রমাণ করতে পারে যে আসলে ভুল ক্রমে কম ডাকে সম্পত্তি বিক্রয় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ডিক্রি দিবে না। কারণ যদি ডিক্রি পায় তাহলে কম দামে সম্পত্তিটা পেয়ে যাবে ওই বাদী, যেটা নিলামে যে ডাক ডেকেছিল, বিট করেছিল। যখন বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে, ক্লেশ মানে কষ্ট, হার্ডশিপ, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন না। কাকে? বাদীকে। কয়েকটি জমি বিক্রয় করতে ও তা ক্রয় করতে চুক্তিবদ্ধ হলো, আমরা এমসিকিউ নোটে হুবহু পড়েছে, কিন্তু জমিতে প্রবেশ পথের বিষয়ে চুক্তিতে কিছু উল্লেখ করা হয়নি। অর্থাৎ এমন জমি কিনছি যেখানে প্রবেশের রাস্তা নাই, মানে প্রবেশ রাস্তা অস্তিত্ব নাই, সেক্ষেত্রে ওই জমি কিনলে তো বিপদ হবে যিনি কিনবেন, মানে বিবাদী। তাই আদালত বাদীকে বলবে না যে আপনাকে, এই বিবাদীকে বাধ্য করবে না জমিটা কিনতে, কারণ জমিটা কিনলে বিবাদী ওই জমি কিনে ফেলে রাখতে হবে, ওই জমিতে প্রবেশই করতে পারবে না, কারণ অন্যের সম্পত্তি দিয়ে যাওয়ার সে সুযোগ পাবে না। তাই আচ্ছা। ডিক্রি প্রদান করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা একটি ক্ষেত্রে, এটা এমসিকিউ নোটে খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, মনে আছে স্বপ্নাপু? বলেছিলাম হেলিকপ্টার দিয়ে নামবে কিনা ওই সম্পত্তিতে, এরকম হ্যাঁ। বলেছিলাম। জি জি। আচ্ছা, ডিক্রি আচ্ছা প্রদান ভাই। ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা, ওই উপরে 2টি ক্ষেত্রে কিন্তু ডিক্রি দিবে না, বাদী হেরে যাবে, আর এখানে বাদী জিতবে। কেন? যখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদন যোগ্য চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণ করেছে বা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, বাদী ক্ষতিগ্রস্ত হয়েছে এই চুক্তি করে, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন, কারণ ডিক্রি প্রদান করলেই ন্যায় বিচার হবে। যেমন ক একটি রেল কোম্পানির নিকট জমি বিক্রয় করে এবং জমিটা রেল কোম্পানি নিল, নেওয়ার পরে কিছু কাজও করলো, করে মনে করে ধানি সম্পত্তি সেখানে খোঁড়াখড়ি করে এলাহি কাণ্ড করে ফেললো, কিছু হয়তো বা আহ, 2-3টা ঘরও করে ফেলেছে, সেখানে লেবাররা থাকবে, থেকে হয়তো বা রাস্তা রাস্তা তৈরি করবে, রেল লাইন তৈরি করবে। পরের রেল কোম্পানি সিদ্ধান্ত নিল যে না, এই দিক দিয়ে আর রেল হবে না, এখন ককে বলছে আপনার সম্পত্তি আপনি ফেরত নেন, আমরা নিব না। তার ধানের সম্পত্তি গর্ত টর্ত করে অবস্থা খারাপ করে ফেলেছে, সেখানে ইট বালি এবং কিছু ঘরও করে ফেলেছে, তো তার ধানি সম্পত্তি নষ্ট করে ফেলেছে, বা যেরকম সম্পত্তি ছিল সেরকম নাই। সেক্ষেত্রে বলবে যে আপনি রেল লাইন করেন আর না করেন আমি জানি না, আপনি কিনেছেন, আমি জমি দিয়েছি, আপনারা নিয়েও ছিলেন, দখলও দিয়ে দিয়েছিলাম আমি, এখন আর ফেরত নেব না। আদালতে মামলা করে দিল যেন রেল কোম্পানির সম্পত্তি নিতে বাধ্য হয়। আদালত কি করবেন? ডিক্রি দিবেন, কারণ আসলেই সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সে ধান চাষ করত, এখন এই সম্পত্তি ধান চাষের উপযোগী নাই, বুঝতে পেরেছেন? ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাহলে উপরোক্ত বাদীর পক্ষে আলোচনা ডিগ্রি। হতে প্রতীয়মান হয় যে
সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের এখতিয়ার আদালতের বিবেচনামূলক বা মানে এখতিয়ার বিবেচনামূলক, এই লাইনটাই আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে প্রশ্নে। অর্থাৎ আদালত সকল ক্ষেত্রে প্রতিকার প্রদান করতে বাধ্য নন, ইচ্ছা হলে দিলেও না হলে না দিলেও আদালত বিবেচনা করবেন। এখানে ইচ্ছাধীন না, বিবেচনা করবেন, যেখানে দেওয়ার মতো সেখানে দিবেন। স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন 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 শর্ত পূরণ করতে হবে? এই কোন বানানটা ঠিক করতে হবে, এইটা কোনো কোনো মানে কোনো হয়ে গেছে, হ্যাঁ। এ ধরনের মোকদ্দমায় কি কি প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায়? স্পেসিফিক অথবা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর 21A ধারা তাৎপর্য কি? তার মানে 21A ধারাকে টার্গেট করে কিন্তু প্রশ্ন করা হয়েছে। তাহলে 21A ধারার বিধান মতে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে নিম্নলিখিত দুইটি শর্ত পূরণ করতে হবে। যেমন, স্থাবর সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যাবে না, তার মানে রেজিস্ট্রি করতে হবে। অর্থাৎ স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি অবশ্যই লিখিত ও নিবন্ধিত অর্থাৎ বা রেজিস্ট্রিকৃত হতে হবে। আর দুই হচ্ছে, নিবন্ধিত হলেও অপরিশোধকৃত বিনিময় মূল্য, অর্থাৎ মনে করেন 20 লক্ষ টাকা সম্পত্তি বিক্রয় হচ্ছে, আপনি 2 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়েছেন, তাহলে বাকি 18 লক্ষ টাকা আদালতে আগে সাবমিট করতে হবে চালান যোগে, তারপরে মামলা করতে হবে। কেন সাবমিট করতে হবে? কারণ ওই সম্পত্তি কেনার জন্য আপনার কাছে বাকি 18 লাখ টাকা রেডি আছে কিনা, সেই জন্য। মোকদ্দমা রুজুর সময় আদালতে জমা না দিলে কার্যকর করা যাবে না। অর্থাৎ স্থাবর সম্পত্তি সংক্রান্ত নিবন্ধিত বিক্রয় চুক্তি তথা বায়না চুক্তির অপরিশোধিত মূল্য মোকদ্দমা দায়েরকালে আদালতে জমা প্রদান করতে হবে। এখানে প্রদান বানানটা ঠিক করে নেবেন। উল্লেখ্য, 2004 সালের 27 নং আইন দ্বারা 21 ধারাটি সংযুক্ত করা হয়, যা 2005 সালের 1 জুলাই হতে কার্যকর। অর্থাৎ 1/7/2005 আগের চুক্তির ক্ষেত্রে এই 21 ধারাটি প্রযোজ্য নয়, এরপর থেকে প্রযোজ্য। মোকদ্দমা রুজুর সময় অপরিশোধিত বিনিময় মূল্য আদালতে জমা দেওয়ার প্রয়োজন নেই। মানে আগে প্রয়োজন ছিল না, কিন্তু 1/7/2005 পরের চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য, আগের চুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি বা প্রতিকার পাওয়ার অধিকারী এবং কারা অধিকারী নন? কারা অধিকারী প্রথমে আমরা দেখে নিই। আমরা বলবো যারা অধিকারী। কারা দিয়ে প্রশ্ন করলে যারা দিয়ে উত্তর দিতে হবে। 23 ধারার বিধানে কিন্তু এটা আছে। 8 প্রকার ব্যক্তি। যে কোনো চুক্তির যে কোনো পক্ষ, অর্থাৎ একটা চুক্তিতে 2, 4, 5 অনেক পক্ষ থাকে, যে কোনো পক্ষ মামলা করতে পারে যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি, এখন পক্ষের কোনো ডিরেক্ট কেউ না হয়ে তার পক্ষে কেউ পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে মামলা করতে পারে। অথবা রহিম নামে একজন ব্যক্তি চুক্তি করেছিল, তিনি মারা গেছেন, তার প্রতিনিধি বা তার সন্তানেরা উত্তরাধিকার সূত্রে প্রতিনিধি হিসেবে মামলা করতে পারেন। বিবাহের ব্যাপারে নিষ্পত্তি বা একই পরিবারের সদস্যদের মধ্যকার সন্দেহপূর্ণ অধিকারের আপোষে হিতকর ব্যক্তি, মনে করেন দুইজন ব্যক্তির মধ্যে বৈবাহিক সম্পর্ক আছে কিনা, এটা নিয়ে একটা থার্ড পার্টি যিনি উভয় পক্ষর আত্মীয়, যিনি নিষ্পত্তি করতে চাচ্ছেন যে তাদের মধ্যে সম্পর্ক আছে, তো তিনিও কিন্তু মামলা করতে পারবেন কাবিননামা বিষয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়। কারণ কাবিননামা হচ্ছে বিবাহের চুক্তি। যেখানে একজন আজীবন প্রজা তার ক্ষমতার যথাযথ প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে, সেক্ষেত্রে অবশিষ্ট ব্যক্তি মামলা করতে পারবে এবং ডিক্রিও পাবে। পূর্বাধিকারীর সঙ্গে কৃত চুক্তিতে লাভের অধিকারী উত্তরাধিকারী মুনাফা লাভভোগী, মনে করেন বাবা চুক্তি করেছেন, করে মারা গেছেন এবং ছেলেরা স্ত্রী সন্তানেরা উত্তরাধিকারী হিসেবে মুনাফাভোগী, মানে ওই চুক্তির মুনাফা কে পাচ্ছে? বাবা চুক্তি করেছিল বলে সন্তানেরা বা স্ত্রী সন্তানেরা কি করছে? মুনাফা পাচ্ছে। সেক্ষেত্রে তারাও কিন্তু মামলা করে ডিক্রি পেতে পারে যদি মুনাফা না মনে করেন ওই চুক্তিতে বাবা মুনাফা পেত, এখন সন্তান স্ত্রী মুনাফা পাচ্ছে, হঠাৎ মুনাফা দেওয়া বন্ধ করলে তারা মামলা করে মুনাফা নিতে পারবে, তার মানে ডিক্রি পাবে। চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত উত্তরাধিকারী বা অবশিষ্ট ভাগের অধিকারী যদি ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে তারা মামলা করে ডিক্রি পাবে। একাধিক কোম্পানি একত্রিত হয়ে যদি একটি নতুন কোম্পানি সৃষ্টি করে, তাহলে ওই নতুন কোম্পানিও কিন্তু মামলা করে পূর্বের আলাদা আলাদা যে কোম্পানি ছিল, 5টা 7টা কোম্পানি একত্রিত হয়েছে, এবং নতুন কোম্পানিও কিন্তু আগের চুক্তির ভঙ্গের ক্ষেত্রে মামলা করে ডিক্রি পেতে পারে। পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃকৃত পূর্বের চুক্তির নির্বিঘ্ন, সেখানে কোম্পানি মামলা করে কিন্তু পূর্বের চুক্তির কোনো বিষয় এ ডিক্রি পেতে পারেন। এবং কারা ডিক্রি পাবেন না বা অধিকারী নন, 24 ধারে সেটা বলা আছে। 4 প্রকার ব্যক্তি: যাদের প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা বা পার্সোনাল বার আছে, বার মানে প্রতিবন্ধকতা বা বাধা থাকার কারণে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি বা প্রতিকার পাওয়ার অধিকারী নন। তারা তারা কারা? যিনি চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারেন না, মানে ক্ষতিপূরণ আদায় করার কি নাই, তার অধিকারী নাই। যিনি নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করেন বা শর্ত পালনে অসমর্থ হন, ফলে তার নিজের অংশের কার্য সম্পাদনে বাকি থাকে। মনে করেন একজন বাড়ি কিনতে চাচ্ছে, বাড়ির দাম 1 কোটি টাকা, সে 90 লক্ষ টাকা রেডি করেছে, 10 লক্ষ টাকা নাই, বলছে ভাই 10 লক্ষ টাকা পরে দিব, আমাকে আগে বাড়িটা দেন। তাহলে সে নিজেই তো পরিপূর্ণভাবে শর্ত পালন করতে পারছেন না, হুম, তাহলে তিনি কিভাবে অপর পক্ষের বিরুদ্ধে মামলা করে শর্ত পালনে বাধ্য করতে পারেন? হুম, তিনি নিজে ইতিমধ্যে প্রতিকার বেছে নিয়েছেন এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন। চুক্তি ভঙ্গ হয়েছে, অপরপক্ষ বলেছে ভাই চুক্তি ভঙ্গ হয়েছে, আমাকে টাকা দেন, আমি আপনার সাথে আর চুক্তি পালন করব না। ক্ষতিপূরণ তারা নিজেরা নিজেরা নিয়ে নিয়েছে, ক্ষতিপূরণ হোক আর আপনার খেসারত হোক, নিয়ে নিয়েছে। এবং পরে যাবার মামলা করছে, বিবাদে এসে বলবে স্যার এই চুক্তি ভঙ্গের জন্য তো আমি টাকা আগেই দিয়ে দিয়েছি, টাকা নেওয়ার পরে এই লোক আবার মামলা করেছে, তাহলে মামলা থাকবে? খারিজ হয়ে যাবে, ডিক্রি পাবে না। না, মানে বেশি চালাকি। যিনি হ্যাঁ, চুক্তির পূর্বেই অবগত ছিলেন যে এর বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে আছে, মনে করেন একটা জমি রহিমের, এই জমিটা রহিম কি করেছে, তার ছেলে করিমকে দিয়ে রেখেছে যে বাবা তুমি এটা 5 বছর ভোগ দখল করো। এখন এটা জানার পরেও রহিমের কাছ থেকে খলিল নামে একজন ব্যক্তি ওই জমিটা কিনছে, কিন্তু খলিল বিক্রয় করলেও এই সম্পত্তিটা বন্দোবস্ত বা সেটেলমেন্ট হয়ে আছে তার ছেলের নামে। তাহলে ছেলের দখলে আছে, ছেলের দখলে আছে, কিন্তু বাবা ওই সম্পত্তি বিক্রয় করতে পারবে না, কারণ বন্দোবস্ত তো একটা দলিল, সেটারও ভ্যালু আছে। যতদিন না বন্দোবস্তের হুম, মেয়াদ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই সম্পত্তি ফার্দার কি করা যাবে না, হস্তান্তর করা যাবে না, বুঝি ট্রান্সফার না। ট্রান্সফার করা যাবে না। এটা তো জানতাম না, নতুন জিনিস। বুঝতে পেরেছেন? আপনার সম্পত্তি আপনার ছেলেকে দান করেছেন, দান করার পর ওই সম্পত্তি আপনি আর বিক্রয় করতে পারবেন? সবকিছু ঠিক আছে কিনা বলবেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কোন কোন চুক্তি কার কার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় এবং কার কার বিরুদ্ধে করা যায় না, অর্থাৎ কোন কোন বিবাদীর বিরুদ্ধে চুক্তি বলবৎ যোগ্য এবং কোন কোন বিবাদীর বিরুদ্ধে চুক্তি বলবৎ যোগ্য নয়। তাহলে প্রথমে কাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব, এটা আছে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 27 ধারার বিধানে। তো এই ধারার বিধান মতে নিম্নলিখিত 5 প্রকার ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে চুক্তি। তো কোন এখন পাঁচ ব্যক্তির প্রকার? হবে তাই না স্যার? 5 প্রকার ব্যক্তির বিরুদ্ধে, হ্যাঁ ব্যক্তির বিরুদ্ধে, হ্যাঁ এটা একটু ঠিক করে নেবেন। 5 প্রকার ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে। কোন 5 প্রকার ব্যক্তি? যে কোনো পক্ষের বিরুদ্ধে, তার মানে একটা চুক্তির যে কোনো পক্ষ থাকে, সে চুক্তির পক্ষ হলেই হলো। পরবর্তীতে উদ্ভূত সত্ত্ব দ্বারা তার অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে, অর্থাৎ একটা চুক্তি করা হয়েছে, চুক্তির পরে সেই চুক্তিটা যদি কেউ অন্য কারো কাছে ট্রান্সফার করে ফেলে সেই সম্পত্তিটা বা চুক্তিবদ্ধ সম্পত্তি, বা ওই ব্যক্তি মারা গেলে তার উত্তরাধিকার তারা, সত্ত্বের অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে। তাহলে সত্ত্বের অধীনে দাবিরত বলতে, যেমন এর আগে আমি এই খ এবং গ এর মধ্যে সামান্য পার্থক্য আছে। খতে বলা হচ্ছে পরবর্তীতে উদ্ভূত সত্ত্ব দ্বারা, মানে যখন চুক্তি করা হয় তখন মনে করেন মিস্টার এক্স এর নামে আছে চুক্তি, কিন্তু মিস্টার জি এক্স পরবর্তীতে সেটা যদি কাউকে দান করে দেয় ওই সেই সম্পত্তিটা, তাহলে এই চুক্তির অধীনে আর মিস্টার এক্স থাকবেন না, তাহলে অন্য ব্যক্তি চলে আসবেন যাকে দান করলো সম্পত্তি। বা হচ্ছে জি সত্ত্বের অধীন দাবিদার ব্যক্তির বিরুদ্ধে, সত্ত্বের অধীন, তো এটা উত্তরাধিকার যারা আছে তাদের ক্ষেত্রে বর্তাবে। একত্রিত হবার ফলে
উদ্ভূত নতুন কোম্পানির বিরুদ্ধে। এগুলো পয়েন্ট কিন্তু আমরা এর আগেও পড়েছি, তো এগুলো রিপিট হচ্ছে, বুঝতে পারছেন? মানে একাধিক জি কোম্পানি আছে ছোট ছোট, সেগুলো একত্রে করে মার্জ হয়ে একটা বড় কোম্পানি হয়েছে। তাহলে যখন পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয়, বড় কোম্পানি চুক্তিবদ্ধ হলে আগের কোম্পানিগুলোর দ্বারা যে কোনো কোম্পানির চুক্তিগুলো যদি ভঙ্গ হয়, তারা কিন্তু বলবৎ করতে পারবে। যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে মামলা করে বলবৎ করা যাবে। পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক কৃত পূর্বের চুক্তির সমর্পণ, সেখানে কোম্পানির বিরুদ্ধে যদি পূর্বের চুক্তি কেউ সমর্পণ বা শেষ করতে চাচ্ছে, তাহলে যদি শর্ত থাকে যে হ্যাঁ আরও সময় পর্যন্ত চুক্তিটি চলতে পারে, সেক্ষেত্রে কোম্পানির বিরুদ্ধে মামলা করে ডিক্রি পাওয়া যাবে। এবার কাদের বিরুদ্ধে সম্ভব নয়, এটা আছে 28 ধারায়। এ ধারা বিধানে নিম্নলিখিত 3 প্রকার ব্যক্তির বিরুদ্ধে, এখানেও ব্যক্তি হবে, ব্যক্তি আছে, ব্যক্তির যুক্ত করে নেন, জি যুক্ত করে নিলে ভাষাটা সঠিক হয়ে যাচ্ছে। বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। তারা হলেন: প্রতিদান এতই অপর্যাপ্ত হয় যে প্রতারণার দ্বারা বাদী যিনি ক্রেতা কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের পরিস্থিতি সাক্ষ্য হয়ে দাঁড়ায়, যেমন বাদী কর্তৃক অল্প টাকায় জমি ক্রয়ের অপচেষ্টা করা হচ্ছে এবং পরবর্তীতে বিবাদী বুঝতে পারলেন, যিনি বিক্রেতা তিনি বুঝতে পারলেন যে না, আমি এত অল্প টাকায় এই সম্পত্তি বিক্রয় করব না, আমার সম্পত্তির প্রাইস আরো বেশি। সেক্ষেত্রে যিনি ক্রয় করতে জি চাচ্ছিলেন তিনি তার বিরুদ্ধে মামলা করে প্রকৃত যিনি সম্পত্তির মালিক তার কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে, এরকম যদি বুঝতে পারে আদালত, তাহলে ডিক্রি দিবেন না। তার মানে নিরীহ ব্যক্তি, তার বিরুদ্ধে দেওয়া যাবে না। যে পক্ষের জি কার্য সম্পাদন কর্তব্য সে পক্ষ সম্মতি গ্রহণের ক্ষেত্রে ভুল বিবরণ প্রদান, যা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বা গোপন চক্রান্ত অসদাচরণের মাধ্যমে অর্জিত বা মিথ্যা আশ্বাস আশ্বাস প্রমাণপূর্বক তা পূর্ণ করা হয়নি। মিথ্যা মিথ্যা আশ্বাস, এটা এই যে এই শব্দটা একটু কারেকশন করে নেন, এটা প্রদান হবে, হ্যাঁ। মিথ্যা আশ্বাস প্রদান পূর্বক তা পূরণ করা হয়নি, বললো যে হ্যাঁ ভাই এই চুক্তি আপনি সই করেন, আপনাকে আমি এই মুহূর্তে এত টাকা দিচ্ছি, কিন্তু এখানে 1 লক্ষ টাকা কম আছে, পরবর্তীতে দিব, বা আপনি এই চুক্তি করলে আপনাকে আমার এই সম্পত্তিটা দান করব, এই ধরনের কোনো একটা মিথ্যা আশ্বাস প্রদান চুক্তি করেছেন। প্রদান জি করার জি পর পরে জি সেটা পূরণ করেননি, তার মানে এখানে একটা সমস্যা সৃষ্টি হবে। অথবা প্রতারণা করে কোনো ভুল বিবরণ, যে চুক্তিতে সে রাজি ছিল না সেটাতে তাকে রাজি করানো, সম্মতি আদায় করা, মানে এখানে প্রতারণার একটা বিষয় থাকবে। অর্থাৎ কৌশলে বিবাদের সম্মতি গ্রহণ করা হলে সেক্ষেত্রে উক্ত বিবাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। বুঝতে পারলেন বিষয়টা? জি জি স্যার ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিতভাবে সম্মতি প্রদান করে, মানে সম্মতিগত এখানে প্রবলেম আছে, খ আর গয়। অর্থাৎ বিবাদী কর্তৃক জি ওই অনেকটা ভুলক্রমে আগের মধ্যে আর কি। সম্মতি প্রদান করা হলে সেক্ষেত্রে উক্ত বিবাদীর বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে বলবৎ করা সম্ভব না। এই যে ভুলভাবে সম্মতি প্রদানের যে বিষয়টা, সেইটা প্রথম হয়তো বা বুঝতে পারলো না এবং আদালতে প্রমাণ করতে পারলো যে হ্যাঁ আমি যে সম্মতি দিতেছি সেটা ভুলভাবে, এবং ভুলের কারণ যদি ব্যাখ্যা করতে পারে, আদালত সন্তুষ্ট হলে তার বিরুদ্ধে ডিক্রি দিবেন না। খ আর গয়ের মধ্যে সামান্য পার্থক্য হচ্ছে, খতে প্রতারণা বা গোপন আশ্বাস এবং এই বিষয়গুলো থাকতে পারে, অর্থাৎ মামলার যিনি বাদী তিনি কিন্তু একটু চালু মানুষ, চালাক মানুষ, সে কিন্তু প্রতারণার একটা আশ্রয় নিচ্ছে, আর অপরপক্ষে হয়তোবা বিবাদী সহজ সরল। আর গয়ে হচ্ছে এখানে হয়তোবা প্রতারণার কোনো বিষয় নাই, পুরোটাই ভুল একটা অ্যাজাম্পশন, হয়তোবা বাদীর কোনো অসৎ ইচ্ছাও ছিল না, ঠিক আছে, এরকম হতে পারে। জি সেক্ষেত্রে মানে বাদী সঠিক আছে, তারপরেও অপরপক্ষ ভুল ভেবে হয়তোবা সম্মতি দিয়েছে, এরকম হতে পারে। আচ্ছা, এরপরে টিকা, চুক্তি প্রবল, কম্পেনসেশন, সোলেটিয়াম, লিকুইডেশন, এইগুলোর। তো চুক্তি প্রবল এর যে অপর নাম হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন, চুক্তি বাস্তবায়ন, চুক্তি বলবৎকরণ, একই কথা, ইংরেজি একটাই, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে বোঝায় আদালতের আদেশে চুক্তির শর্ত ভঙ্গকারী পক্ষকে ঠিক সেই কাজটি করতে বাধ্য করা
যা সে চুক্তি সম্পাদনের সময় চুক্তির শর্ত অনুযায়ী করতে সম্মত হয়েছিল, যে এই কাজ করব, এর বিনিময়ে এই নিব, তাই তো? কিন্তু পরবর্তীতে জি কোন এক পক্ষ তার নিজের শর্ত আর পূরণ করছে না, সেক্ষেত্রে মামলা জি করলে তাকে বাধ্য করা যাবে যে আপনার তো এটা করার কথা ছিল, আপনি তো লিখিত দিয়েছেন, সই করেছেন, কেন করবেন না, করতে হবে। অর্থাৎ ক্ষতিপূরণ প্রদানের পরিবর্তে চুক্তির নির্দিষ্ট বাস্তবায়ন নিশ্চিত করা। বিবাদী যদি বলে যে না আমি চুক্তি শর্ত মানি না, মানবো না, পূরণ করব না, প্রয়োজনে আমি ক্ষতিপূরণ দিতে রাজি আছি, আদালত বলতে পারে যে না এটা ক্ষতিপূরণ দিয়ে হবে না, আপনাকে 12 ধারা মতে চুক্তি প্রবল বাধ্যতামূলক, তাই না? জি এটি একটি ইকুইটি ভিত্তিক প্রতিকার, যেখানে আদালত চুক্তির কোনো পক্ষকে চুক্তিতে সম্মত শর্তাবলী ঠিক সেইভাবে পালনের আদেশ দেন যেভাবে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এটি সাধারণ ক্ষতিপূরণ থেকে ভিন্নতর একটি বিশেষ আইনগত প্রতিকার। তারপরে দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 1872 সালের চুক্তি আইন, এর 10 ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। তবে চুক্তি প্রবলের বিধান আছে কিন্তু দ্য স্পেসিফিক পারফরমেন্স অ্যাক্ট 1877-এর 12 থেকে 30 ধারায়, এই ধারাগুলোতে আছে। তো এই আইনের 12 ধারার বিধান মতে নিম্নলিখিত 4 প্রকার চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য। মানে এই যে 4টা পয়েন্ট, এটার আমরা তো প্রথম দিকে পড়েছিলাম, এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথম দিকে যেগুলো পড়েছিলাম বড় আকারে, সেখানে কিন্তু পয়েন্ট আউট করা ছিল, আর এখানে জাস্ট এমসিকিউ নোটে যেভাবে আছে জাস্ট সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। যেহেতু টিকা 2 নম্বরের জন্য আমি কেন বিস্তারিত লিখতে যাব, তাই না? জি জি স্যার, এটা কি লিখতে হবে স্যার এই 4টা পয়েন্ট ওই টিকার সাথে? টিকাতে 4টা পয়েন্টই জরুরি, উপরেগুলো না দিলেও আচ্ছা চলবে, উপরেগুলো না দিলেও চলবে, আচ্ছা, বারো ঠিক ধারা আছে। 4টা পয়েন্টই জরুরি। 2 নম্বরের জন্য যদি জি, শুধু 4টা পয়েন্ট লিখেন তাও সমস্যা নেই, কিন্তু যদি 5 নম্বরের জন্য আসে, 5 নম্বরের জন্য মেবি আসবে না। তাহলে উপরের অংশটুকু অনেকটা ভূমিকামূলক বলা যায় আর কি। হ্যাঁ, সেটা কম্পালসারি না, আপনাকে বোঝানোর জন্য সেই জি জি অংশটুকু দেওয়া হয়েছে যেন আপনার মাথায় গেঁথে যায়। অনেক সময় 12 ধারার জি 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 পয়েন্ট ঠিক যদি মনে আছে। নাও থাকে, উপরেরটুকু লিখে আসলেও 2-1 পেতে পারেন। ঠিক আছে? জি জি যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন সম্পূর্ণ বা আংশিকভাবে একটি জিম্মার অন্তর্ভুক্ত হয়, এই যে জিম্মা কথাটা মনে রাখলে মনে থাকবে। তারপরে মানদণ্ড নেই, তার মানে যদি সম্পাদন না করে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নেই। তারপরে কি, পর্যাপ্ত প্রতিকার লাভ করা যাবে না, মানে চুক্তি পালন করতে চাচ্ছে না, পালন না করলে আর্থিক যে ক্ষতিপূরণ হবে সেইটা পর্যাপ্ত দিয়ে হবে না, মানে বাদী পক্ষ যতটুকু এক্সপেক্ট করছে বিবাদী তার কাছেও যাচ্ছে না। হয়তো 1 কোটি টাকা ক্ষতিপূরণ চাচ্ছে, বাদী দিতে চাচ্ছে, মানে চাচ্ছে বাদী, কিন্তু বিবাদী হয়তোবা তার কাছেও যাচ্ছে না, হয়তোবা অর্ধেক বা তারও কম, 30 বা 40 লক্ষ টাকা জি দিয়ে সেটেল করতে চাচ্ছে, কারণ সম্পত্তির দাম বেড়ে গেছে, সে বিক্রয় করবে না, আর যে কিনতে চেয়েছিল সে নিবেই। তখন সম্পত্তি দিতে বাধ্য করতে পারবে আদালত, কারণ পর্যাপ্ত ক্ষতিপূরণ সে পাচ্ছে জি না, আর এই সম্পত্তি ক্রয় করতে গিয়ে তার ক্ষতি হয়েছে। যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এখানে মানে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মানে দেওয়ার কোনো সুযোগই নাই, মানে দিবে না বিবাদী। যেহেতু আর্থিক ক্ষতিপূরণ দিবে না, তাহলে যেটা চুক্তিতে লেখা আছে সেটাই করতে হবে, তাকে তাকে বাধ্য করতে হবে। এগুলো প্রথম দিকে যে মেবি 1 নম্বর বা 2 নম্বর প্রশ্নে আছে, সেখানে কিন্তু ডিটেলস আছে, এখানে সংক্ষিপ্তভাবে আছে এমসিকিউ নোটের মতন। মূল ফ্যাক্টটা ধরতে পারলে কিন্তু মনে রাখা সম্ভব, নিজের ভাষাতেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এগুলো মনে রাখার জন্য কি নোট আকারে আপনারা যেটা করবেন, যেমন জিম্মা, এখানে জি 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 মানদণ্ড নেই, ওগুলো একটু মার্ক করে রাখলে সুবিধা হয় আর কি। এখানে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না, আর এখানে আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, এই শেষের পয়েন্টগুলো নিচে একটু আন্ডারলাইন করে দিবেন, যেমন এমসিকিউ নোটে আছে। এই পয়েন্টটুকু মনে থাকলে আপনি অন্তত এই 4টা পয়েন্ট হয়ে যাবে। মানে 4টা পয়েন্ট নিজের ভাষায় লিখতে পারবেন। ভাষা অন্য হোক, কিন্তু এই জি পয়েন্টগুলো থাকতে হবে, এই শব্দগুলো থাকতে হবে। এবার ক্ষতিপূরণ বা কম্পেনসেশন, বাংলায় আসুক আর ইংরেজি আসুক, এভাবে লিখবেন। ক্ষতিপূরণ কম্পেনসেশন বাংলাতে আসলে এভাবে লিখবেন, ইংলিশে আসলে এভাবে লিখবেন, মানে দুইটাই জেনে রাখা ভালো। আচ্ছা ক্ষতিপূরণ বলতে বোঝায় যখন চুক্তির কোনো পক্ষ তার চুক্তিগত দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় বা অস্বীকার করে, তখন ক্ষতিগ্রস্ত পক্ষকে যে আর্থিক প্রতিকার প্রদান করা হয় তাকে ক্ষতিপূরণ বলা হয়। এর উদ্দেশ্য হলো ক্ষতিগ্রস্ত পক্ষকে এমন অবস্থায় ফিরিয়ে আনা
যেন চুক্তি ভঙ্গ না হলে সে অবস্থায় থাকতো। এখানে সে না হয়ে যে হবে, হ্যাঁ, এটা করে দেন যে অবস্থায় থাকতো। তার মানে আমি যদি চুক্তি করে ক্ষতিগ্রস্ত হচ্ছি, চুক্তি না করলে আমি যে অবস্থায় থাকতাম, অথবা চুক্তি করার পরে চুক্তি ভঙ্গ হবার পরেও চুক্তি পালন হলে আমি যে অবস্থায় থাকতাম, মানে চুক্তি পালন হলে আমার কি প্রফিট হতো কিছু, তাই না? জি বা জি আর্থিক আমার উন্নতি হতো। তো এই ক্ষতিপূরণ দিয়ে সেই উন্নতিটা কি করা, কাভার করা। মানে চুক্তি পালন করলে মনে করেন একজনের একটা প্রফিট হতো, 5 লক্ষ টাকার একটা প্রফিট হতো, তাহলে তাকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, যেন ভঙ্গ হলে তার যে মনোকষ্ট হচ্ছিল, তার যে সমস্যা হচ্ছিল, 5 লক্ষ টাকা পেয়ে গেলে তো সে মনে কষ্টে আর থাকবে না। তার মানে তার প্রার্থনায় যে জি দাবি, মামলার মানে আর্জিতে সেই দাবি তো তার পূরণ হয়ে যাচ্ছে, যে চুক্তি পালন করা হোক। এখন আদালত সিদ্ধান্ত নেবে চুক্তি পালন করলে তার কত লাভ হতো। যদি ক্যালকুলেশন করে দেখে যে চুক্তি পালন হলে তার 5 লক্ষ টাকা লাভ হতো, তাহলে বিবাদীকে বলবে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেন, না হলে চুক্তি পালন করেন, তাই না? জি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ চুক্তিগত অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা ক্ষতিগ্রস্ত পক্ষকে ন্যায়সঙ্গত আর্থিক প্রতিকার প্রদান করে। এটাই হচ্ছে ইকুইটি। কারণ ইকুইটি হচ্ছে ন্যায়, ইকুইটি শব্দের অর্থ ন্যায় বিচার করা। ন্যায়সঙ্গত কেন? জি ওই যে ক্ষতিগ্রস্ত পক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যেন টাকার আঙ্গিক, মানে পর্যাপ্ত যদি প্রতিকার সে পেয়ে যায় আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে, তাহলে সমস্যা কি, দেওয়া যাবে। আর যদি না পাই তাহলে দেওয়া যাবে না। 19 ধারার আছে, এই 19 ধারায় কিন্তু বিধান আছে। এই বিধান মতে বলছে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত বা ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিপূরণ দাবি করা যায়। আদালতের নির্দেশিত পন্থায় ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারিত করা হয়। একটু আগে আমি বললাম, আদালত সেটা নির্ধারণ করবেন। ডিক্রি কত টাকার দিবেন আদালত চিন্তা করবেন। কোনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অনুপযোগী হয়ে পড়লেও এ ধারার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বিজ্ঞ আদালত বাধাগ্রস্ত হবেন না। মানে কার্য সম্পাদন অনুপযোগী হয়ে গেছে, মানে কার্য সম্পাদন দেওয়া সম্ভব নাই 21 ধারা মতে হয়তোবা, বা এর আগে যে ধারাগুলো আছে 12 ধারার পরে 13, 14, 15, 16, 17, 18 এমসিকিউ নোটে আমি দেখেছি কোন জায়গায় এসপি সম্ভব, কোন জায়গায় সম্ভব না, তাই না? তো জি যদি দেখা যাচ্ছে যে এসপি বা স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট সম্ভব হচ্ছে না, চুক্তি প্রবল সম্ভব হচ্ছে না, তাহলে আদালত বিকল্প হিসাবে ক্ষতিপূরণ দিয়ে ন্যায় বিচার রক্ষা করবেন। এমনকি বাদী তার আর্জি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। প্রথমত চাচ্ছিল চুক্তি প্রবল করতে, কিন্তু চুক্তি প্রবল করা সম্ভব হচ্ছে না, তখন আদালতকে বলবে যে ঠিক আছে, তাহলে আমি আর্জি সংশোধন করছি, বিকল্প হিসাবে আমি ক্ষতিপূরণ চাচ্ছি, কিন্তু পরিমাণ আমি এত চাচ্ছি। তখন আদালত এত জি পরিমাণের পেছনে সাক্ষ্য প্রমাণ নেবেন, বিবাদী পক্ষের সাক্ষ্য প্রমাণ নেবেন, এবং আদালতের কাছে যেটা ন্যায়সঙ্গত মনে হবে সেই অ্যামাউন্ট নির্ধারণ করে দিবেন ডিক্রিতে। উদাহরণ হচ্ছে ক্ষয়ের নিকট 100 মণ চাল বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হলো, কিন্তু যথাসময়ে চাল বিক্রয় করতে ব্যর্থ হয় আর হওয়ায়, এবং চাল অস্থাবর সম্পত্তি ও বিশেষ বা দুষ্প্রাপ্য কোনো কিছু নয় বিধায় চুক্তি ভঙ্গ করায়, এক্ষেত্রে শুধুমাত্র ক্ষতিপূরণের ডিক্রি পাবে। মানে চালের পরিবর্তে চালই দিতে হবে এমন কোনো বিষয় না। আর যথাসময়ে যদি চাল না পায়, পরে চাল পেলে তো হয়তোবা তার ব্যবসা তো ক্ষতি হয়ে গেছে, কারণ কাস্টমার তো, যদি বড় ব্যবসায়ী 100 মণ যেহেতু চাল নিচ্ছে, নিশ্চয়ই বড় ব্যবসায়ী। তো এই বড় জি ব্যবসায়ী সে তো সময় মতো চাল না পাইলে তার কাস্টমার অনেক চলে যাবে, কারণ কাস্টমারকে সে চাল দিতে পারবে না, সে ক্ষতিগ্রস্ত হবে। এবং 100 মণ জি চাল বিক্রি করে যে সে প্রফিট করতো এবং বিজনেসের চার যে ক্ষতি হয়েছে, এটা বিবেচনা করে যতটা অ্যাডভান্স নিয়েছিল এবং তার আরো কিছু অ্যাড করে ক্ষতিপূরণ নিশ্চয় দিবে আদালত। সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়ামটা কি? সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়াম বলতে বোঝায় চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত পক্ষ যে মানসিক কষ্ট, অপমান, দুঃখ বা অস্বস্তির শিকার হয়, তার জন্য প্রদত্ত আর্থিক ক্ষতিপূরণ। এটি মূলত আর্থিক ক্ষতির পরিবর্তে মানসিক যন্ত্রণা ও অনুভূতিগত ক্ষতির প্রতিকার হিসাবে প্রদান করা হয়। সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়াম চুক্তি ভঙ্গের ক্ষেত্রে একটি সীমিত কিন্তু গুরুত্বপূর্ণ ব্যতিক্রম, যা বিশেষ পরিস্থিতিতে মানসিক যন্ত্রণা ন্যায়সঙ্গত প্রতিকার হিসেবে প্রতিকার নিশ্চিত নিশ্চিত করে। করে কেন নিশ্চিত করে? কারণ চুক্তি ভঙ্গের ফলে মামলা করলাম কিন্তু আমি ডিক্রি পেলাম না, তাহলে আমার মনে কষ্ট হলো, সেক্ষেত্রে একটু জি সান্ত্বনামূলক প্রতিকার দিতে পারে। আবার ডিক্রি পেলো, ডিক্রি পেলে আবার বিবাদী কষ্ট পেল, তখন বিবাদীকে সান্ত্বনামূলক প্রতিকার দিতে পারে।
কারণ বিবাদীও তো এই চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুটা। জি 22 ধারার বিধান মতে আদালত বিশেষ ক্ষেত্র বিবেচনায় মোট 3টি ক্ষেত্রে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়ামের আদেশ দিতে পারেন। যেমন এই বিষয়টা কিন্তু আমরা বিস্তারিত দেখেছি এর আগে, তাই এখানে সংক্ষিপ্তভাবে আছে, টিকা আসলে এভাবে সংক্ষিপ্তভাবে দিতে হবে। ডিক্রি প্রদান না করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা দুইটি ক্ষেত্রে। 1 নম্বরে যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন না, কারণ বাদী সুবিধা পাচ্ছে তাই বাদীকে ডিক্রি দিলে তো আরো সুবিধা পেয়ে গেল, তাই না? জি তাই এই ডিক্রিটা দেওয়া যাবে না। যখন বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে, মানে ডিক্রি দেওয়া হলে বিবাদী খুব ক্ষতিগ্রস্ত হবে। যেমন ওই যে এর আগে আমরা উদাহরণ পড়েছিলাম, যেমন একটা জমি কিনলো যে জমিতে প্রবেশের রাস্তা নাই। আর 1 নম্বর যে পয়েন্ট আছে সেখানে উদাহরণ ছিল যে এমন একটা জমি যেখানে বন্যার পানি প্রবেশ করে বাঁধ নির্মাণ করতে হয় প্রতি বছর, এবং জি বিষয়টি গোপন করে জমি বিক্রয় করার চেষ্টা করা হচ্ছিল। সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন না, কারণ ওই সম্পত্তি যে সম্পত্তিতে প্রবেশের রাস্তা নেই সেই সম্পত্তিতে প্রবেশ করলে কি হবে? ক্ষতিগ্রস্ত হবে বাদী, মানে বিবাদী। তাই ডিক্রি দিবেন না, বরং বাদীকে কিছু সান্ত্বনামূলক প্রতিকার দিবে। বিবাদীকে বলবে কিছু টাকা দিয়ে আপনি এখান থেকে বের হন, মানে এই মামলা থেকে নিষ্পত্তি হন, এ আর কি, ঝামেলা থেকে মুক্তি পান। ডিক্রি প্রদান করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা একটি ক্ষেত্রে, মানে এবার বাদী দিতে যাবে কিন্তু বিবাদী ক্ষতিগ্রস্ত হবে, তাই বিবাদী টাকা পাবে এবার। যখন বাদী সুনির্দিষ্ট কার্য সম্পাদনযোগ্য চুক্তির উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণ করেছে বা চুক্তির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবেন। মানে এবার ডিক্রি দিল, এবার বাদী খুশি হলো, বিবাদী মনোকষ্ট পেল, তাই বাদীকে বলবে আপনি তো চুক্তির কার্য সমাধান পেলেন, কিন্তু বিবাদী তো এই চুক্তি পালন করতে চাচ্ছিল না, তাকে বাধ্য করছে, তাই আপনি বিবাদীকে কিছুটা সান্ত্বনামূলক পুরস্কার দেন। উদাহরণ হচ্ছে কয়েকটি হানিমুন ট্যুরের জন্য এর সঙ্গে চুক্তি করে। চুক্তি ভঙ্গের কারণে ট্যুর বাতিল হয়ে গেলে, মনে করেন একজন নিউ কাপল, তারা হানিমুনে যাবে কোথাও, এবং এটার ব্যবস্থা করছে যারা ট্রাভেল ব্যবস্থা করে দেয়, ইভেন্ট ম্যানেজমেন্ট করে, হ্যাঁ, এজেন্সি এজেন্সি, জি তাদের সাথে চুক্তিবদ্ধ হলো। কোনো কারণে সেই চুক্তিটা পালন করতে পারলো না এজেন্সি। এখন এই যে নিউ কাপলে এরা কি করলো? আদালতে মামলা করলো। শুধু আর্থিক ক্ষতিপূরণই নয়, বরং মানসিক কষ্টের জন্য সান্ত্বনামূলক ক্ষতিপূরণও দাবি করতে পারবে। তার মানে এখানে ট্যুর যেহেতু বাতিল হয়ে গেছে ওই নির্দিষ্ট, পরবর্তীতে হয়তো ওই সময় ট্যুরে যাবে না, কারণ নতুন বিয়ের পর একটা যে মানসিক অবস্থা থাকে, সঙ্গে সঙ্গে ট্যুরে মানে হানিমুনে যাওয়ার পরবর্তীতে আর যেতে ভালো নাও বা লাগতে পারে। সময় সুযোগ বা হ্যাঁ, অফিসিয়াল হয়তো কিছু ছুটিটা ম্যানেজ ট্যানেজ করে আর কি জি হ্যাঁ। তো এই এই সুযোগটা নষ্ট হয়েছে। তো এর কারণে সে যে ক্ষতি হলো, সেই ক্ষতিপূরণ তো পাবে, আবার সান্ত্বনামূলক ক্ষতিপূরণও পাবে, বিষয়টা এরকম। আর এখানে কি কারণে, যে এই সময় সে যেতে পারছে না, বললো ঠিক আছে আপনাকে এটা যেতেই হবে, এবং হয়তোবা সে ব্যবস্থা করে দিচ্ছে। এখানে যেহেতু ডিক্রি প্রদান করবে, তার মানে ওই ট্যুর কোম্পানিকে বাধ্য করবে এটা ম্যানেজ করে দিতে, যেহেতু চুক্তি আছে। কিন্তু এই যে মামলা করা লাগলো, মামলা করে তো ইনস্ট্যান্ট যদি সমাধান না পায়, মামলা করে ক্ষতিগ্রস্ত হলো, এবং হয়তোবা এই বছর না হলো নেক্সট বছরে বা কিছুদিন পরে তাকে ট্যুরে যেতে হচ্ছে, এই কারণেই মনোকষ্ট। তাহলে এটা কি করবে? এখানে মামলা না করে সান্ত্বনা কিন্তু এখানে সমাধান করা যায়। এজেন্সি কি করবে? স্যার, আপনাকে তো নেক্সট ফ্রাইডেতে যাওয়ার কথা ছিল, নেক্সট ফ্রাইডে করতে পারছে না স্যার, পরের ফ্রাইডেতে যান, আমরা 20% ডিসকাউন্ট করে দিচ্ছি। এভাবে অফার করবে না এজেন্সি? এজেন্সি তো তো জি জি চালাক, তারা তো চালাক, বলবে স্যার 1 সপ্তাহ একটু ম্যানেজ করেন স্যার, আমরা 20% ডিসকাউন্ট করে দিচ্ছি। তো বিদেশ ভ্রমণ যদি হয়, তাহলে সেটা কি হবে? 20% ডিসকাউন্ট মানে সেটাতে হয়তো বা 20-30 হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে। তারা সেটা চিন্তা করতেও পারে জি মধ্যবিত্ত হলে, তাই না? জি বা আর বলতে না, আমার 50% ডিসকাউন্ট দিলে মানবো না, হলে এবারে দিতে হবে, এরকম নেগোসিয়েশন হতে পারে। আচ্ছা, এরপরে খেসারত বা লিকুইডেশন। চুক্তি ভঙ্গের জন্য খেসারত বা লিকুইডেশন বলতে বোঝায় চুক্তি সম্পাদনের সময়ই উভয় পক্ষের সম্মতিক্রমে চুক্তিতে নির্দিষ্ট করে যে অর্থের পরিমাণ নির্ধারণ করা হয়, চুক্তি ভঙ্গ হলে দোষী পক্ষ সেই নির্ধারিত অর্থ পরিশোধ করতে বাধ্য থাকে। এ নির্ধারিত অর্থকেই খেসারত বলা হয়। চুক্তি ভঙ্গের জন্য খেসারত চুক্তিগত নিশ্চয়তা ও বিরোধ এড়ানোর একটি কার্যকর ব্যবস্থা, যা যুক্তিসঙ্গত হলে আদালত কর্তৃক স্বীকৃত ও প্রয়োগযোগ্য।
আচ্ছা, এটা 20 ধারায় আছে। এসআর অ্যাক্টের 20 ধারায় বলা হচ্ছে, চুক্তিভঙ্গের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থ খেসারত হিসাবে প্রদানের কথা চুক্তিতে উল্লেখ থাকলে এবং চুক্তি ভঙ্গকারী অর্থটি খেসারত হিসাবে ক্ষতিগ্রস্ত পক্ষকে প্রদানে ইচ্ছুক হলেও চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। তার মানে দিতে চাচ্ছে, তারপরে আদালত বলতে পারে না, আপনাকে টাকা দিয়ে হবে না, আপনাকে চুক্তি পালন করতে হবে। কারণ চুক্তি ভঙ্গের আপনি কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারছেন না। তার মানে আপনি দেখছেন যে এই জায়গায় চুক্তি পালন না করে যদি আমি যে খেসারত দেওয়ার কথা বলা হয়েছে চুক্তিতে, তো এই খেসারতের টাকা দিয়ে দিলে বেশি লাভবান হচ্ছে। তার মানে এখানে চালাকি করছে বিবাদী। বুঝতে পেরেছেন? জি যে আমি খেসারত জি দিয়ে দিলে জি ভালো হবে। মনে করেন 1 লক্ষ টাকা একটা চুক্তি করেছে একজন এবং বলেছে এই চুক্তি পালন করতে যদি না পারি তাহলে আপনাকে 10,000 টাকা দিয়ে দেব। এখন অপর পক্ষের সাথে সেই একই চুক্তি 1.5 লক্ষ টাকায় হচ্ছে। তো কোথায় 1 লক্ষ টাকা পাচ্ছে, অন্য জায়গায় গেলে সে 1.5 লক্ষ টাকা পাচ্ছে, 1,50,000। সেক্ষেত্রে 1,50,000 সে যদি অন্যজনের সাথে চুক্তি করে, সেক্ষেত্রে সে 40,000 টাকা লাভবান হবে। কি কারণে? প্রথম জনের সাথে করলে মাত্র 1 লাখ টাকা পাচ্ছে, কিন্তু দ্বিতীয় জনের সাথে করলে সে পাচ্ছে 1,50,000 টাকা। এবং এখান থেকে 10,000 টাকা যদি খেসারত হিসাবে দিয়েও দেয় প্রথম পক্ষকে, তারপরেও তার এক্সট্রা 40,000 টাকা চলে আসছে। বুঝতে পারেননি? জি জি তার মানে জি প্রথম 1 লক্ষ টাকা গেন হলো, পরে 1,40,000 টাকা গেন হচ্ছে। তাহলে এই বিষয়টা যখন আদালত বুঝতে পারবে, তখন এই যে গেনের যে উদ্দেশ্য, এটা কিন্তু অন্যায়, তাই না? কারণ আপনি চুক্তি করেছেন 1 লক্ষ টাকায়, পরে আপনি জি বেশি টাকা পাচ্ছেন বলে প্রথম পক্ষকে ঠকাবেন, এটা হবে না। তো এই কারণেই বলবে খেসারত না, আপনি চুক্তি পালন করেন, 1 লক্ষ টাকাতে যা করার কথা ছিল করে দেন। মূলত বিবাদী নিজ থেকে স্বেচ্ছায় বাদীকে ক্ষতিপূরণ প্রদান করতে প্রস্তাব দিলে তাকে খেসারত বলে। মানে নিজে নিজে থেকে যেটা দিতে চাই বা আদালত নির্ধারণ করলে ক্ষতিপূরণ, আর নিজে থেকে দিতে চাইলে বিবাদী সেটা খেসারত। খেসারত। উদাহরণ: খ, ক এর নিকট হতে ক এর দখলীয় গ এর অধীনস্থ একটি সম্পত্তি ইজারা গ্রহণ অনুমোদন বিষয়ে চুক্তিবদ্ধ হলো। শর্ত হলো ক গ এর নিকট আবেদন করে খ এর জন্য ইজারাটির লাইসেন্স এনে দিবে, অন্যথায় ক খকে 10,000 টাকা খেসারত দিবে। মনে করেন এখানে 3টা পক্ষ আছে, একটা রহিম আর ক একটা খ গ। করিম। একটা রহিম, একটা জি করিম, আর আরেকটা হচ্ছে সরকারি, মনে করেন যে কর্তৃপক্ষ। মনে করেন একটা সরকারি প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা খাস প্রপার্টি, এইটাকেও যদি লিজ জি নেয়। এখন একজন গ্রামের সহজ সরল ব্যক্তি কিভাবে লিজের আবেদন করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো জানে না। তাহলে কোনো দালাল ধরলো অথবা আমাদের মতো আইনজীবীর কাছে আসলো যে স্যার আমি আবেদন করবো, আমাকে একটা ম্যানেজ করে দেন। তো আইনজীবীরা হয়তো এরকম করবে না, কিন্তু কিছু নেতা থাকে, দালাল থাকে, হ্যাঁ, এলাকার। তো তারা যদি এই ধরনের কাজ করে যে ঠিক আছে তোমাকে এটা আমি করে দেবো। যেটা ডিসিআর বা ভূমি অফিসে যেসব কাজ গুলো হুম, আর হুম। কি। তো তোমাকে আমি এই কাজটা করে দেবো, তুমি আমাকে এত টাকা দিও, কিন্তু তোমার মানে সে একটা পারিশ্রমিক নিবে, আর জি এইটা ইজারা নিতে যে খরচটা হবে সেটা তুমি দিবে। হ্যাঁ। তো আচ্ছা, তো এই এজেন্সির মতো একটা কাজ মনে করেন করছে। এখন পরে এই প্রথম যে ব্যক্তির কাছে চুক্তিবদ্ধ হলো এই ইজারাটা দিতে, যে এখন আরেকটা পক্ষ চলে আসছে, এসে বলছে যে তুমি ওকে না দিয়ে আমাকে দাও। ও কত দিতে চাচ্ছে তোমাকে? তা এত টাকা, তোমাকে আমি বেশি দিব। বুঝতে পারেন নে? এই একটু আগে যে জি উদাহরণ জি দিলাম আমি, 1 লক্ষ আর 1.5 লক্ষ টাকা ওরকমই। এখন কিন্তু পরবর্তীতে কল লাইসেন্সের জন্য এর বরাবর আবেদন করতে অস্বীকৃতি জানালো। কেন জানালো? কারণ এর পক্ষে আর আবেদন করবে না, কারণ আরেকজনের জন্য কাজ করছে। বুঝেননি? জি। টাকা বেশি পাচ্ছে জি এখন সে যদি লাইসেন্সের জন্য আবেদন করে আবেদনটা যদি রিজেক্ট হয়, সেটা তো ভিন্ন জিনিস। তা আবেদনই করবে না, জি। তাহলে এখানে একটা রহস্য আছে, তাই না? রহস্যটা এই কি? অস্বীকৃতি অন্যায়, জানাচ্ছে। অন্যায় ইচ্ছা, অন্য অন্য কারো কাছে হয়তো বা বেশি দামে সে বিক্রয় জি করবে, তার জি কথা দিয়ে কথা রাখছে না, মুনাফিকের মতো কাজ করছে। এবং চুক্তি মোতাবেক খকে 10,000 টাকা খেসারত দেওয়ার প্রস্তাব দিল, যে না আমি চুক্তি যেহেতু পালন করতে পারছি না, তুমি ভাই সম্পত্তির আশা ছেড়ে দাও, ইজারা নেওয়ার দরকার নেই, তুমি 10,000 টাকা নিয়ে কেটে পড়ো। কিন্তু সে তো আর শুনবে না, সে মামলা করে দিল যে দিতে চাইছে, দেন চুক্তি করা আছে আমাদের মধ্যে, কিন্তু দিল না। যদি লাইসেন্স দিতে সম্মত থাকে তবে চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যাবে। এখন আদালতে যদি মামলা করা হয়, তাহলে আদালত কিন্তু এর কাছে নোটিশ পাঠাবে এবং কে জিজ্ঞাসা করা হবে আপনি কি এই এত টাকায় এই মিস্টার খ বা মিস্টার রহিম যাই হোক না কেন, ইনার বরাবর কি ইজারা দিতে রাজি আছেন, এবং যে অ্যামাউন্টটা এখানে দিতে চা হচ্ছে সেটা স্বাভাবিক কিনা। যদি বলে বা ওই সরকারি কর্তৃপক্ষ যদি বলে হ্যাঁ আমি রাজি আছি, তাহলে সমস্যা নাই, মাঝখান থেকে দালালের কিন্তু ইনকামটা শেষ হয়ে গেল, তাই না? জি।
আচ্ছা স্যার, এই এই জাতীয় চুক্তিগুলো তো বেশিরভাগ মৌখিক হয় স্যার। তো মৌখিক চুক্তিও তো মানে আদালতে পরে তো মামলা করা যাবে নাকি স্যার? মৌখিক চুক্তি আদালতে হয় না, আমি উদাহরণস্বরূপ মৌখিক চুক্তি বলছি, কিন্তু মৌখিক চুক্তি আচ্ছা। ছাড়াও এগুলো হয়, আমি উদাহরণস্বরূপ বলছি। যেমন কিছুটা এজেন্সির যে কাজগুলো, এজেন্সির কাজগুলো জি তো জি জি। লিখিত ফর্মে হয়, হয় না? ফর্মে হয়, টাকা পয়সার লেনদেন, একটা মেমো টেমো হ্যাঁ, থাকে, জি। লিখিত ফর্মে হয়, মেনু টেনু থাকে। তো এই কারণে আমি উদাহরণগুলো দিচ্ছি একেবারে রুট লেভেলের, যেন বুঝতে সুবিধা হয়। জি জি কিন্তু জি জি। জি, কিন্তু এবং এগুলো কি হয়, বাস্তবসম্মত এখন আপনি বলতে পারেন যে মানে দালালি, বাস্তবসম্মত ধরনের। যে দালালি এটা তো আর আপনার বৈধ কোনো চুক্তি নয়, তাহলে এই ধরনের চুক্তি কিভাবে এক্সিকিউশন করা সম্ভব, এটা আপনার মাথায় আসতে পারে। কিন্তু হ্যাঁ, এরকম অনেক কিছু জি কাজ হয় লিখিত আকারে হয়, যে আমি এটা করে দেবো, বিনিময়ে এটা নিব। হ্যাঁ, কারণ জি সেটা জি এজেন্সির কাজ, এই ধরনের এজেন্সির কি আছে, লাইসেন্সও আছে, তাই না, জি কাজ জি করে জি। দেওয়ার। যে যেমন হাউস ব্রেকার যারা, মানে হুম দালাল শুনলেও তাদের কাগজপত্র আছে। হুম হুম। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেমেটিক প্রশ্ন। রনেশের সঙ্গে জয়নুল আবেদিনের একটি ছবি আছে। জয়নুল আবেদিনের ছবি কি একটা দুষ্প্রাপ্য জিনিস, তাই না, জি জি। এবং ইউনিক পিস, অ্যান্টিক ব্যাপার। অ্যান্টিক, যা সে বিক্রয় এর অ্যান্টিক। জন্য জামালের সহিত চুক্তিবদ্ধ হয়। জামাল ছবিটির জন্য সমুদয় মূল্য প্রদান করেন, টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু রনেশ আর সেটা কি করছে না, সরবরাহ করছে না, বলছে আমি আর দিব না, অস্বীকার জানাচ্ছে, অস্বীকৃতি জানাচ্ছে যে না, এটা দিতে পারবো না। তার মানে নতুন কোনো পার্টি পাইছে, তাকে দিব, অথবা সে নিজের কাছে রাখবে, ভাবছে যে কিছুদিন পর আরো দাম বাড়বে, তাই না। জি জামাল ছবিটি সরবরাহের জন্য রনিশের বিরুদ্ধে কি মামলা করতে পারবে, কি মামলা করতে পারবে, প্রশ্ন করা হয়েছে কি, হোয়াট, মামলা করতে পারবে কিনা এটা বলা হচ্ছে না, তো মামলার ধরন জানতে চাওয়া হচ্ছে। তাহলে এটা আমি হ্যাস্টি ওয়েতে লিখে দিয়েছি, আপনারা চাইলে এটা প্রপার ওয়েতে বা অন্য পদ্ধতিতে লিখতে পারেন। 12 খতে আছে এটা, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর ধারা 12 খ এর বিধান মতে, যখন সমুদ্রভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, সেক্ষেত্রে উক্ত চুক্তি প্রবলের আদায় দিতে হবে। তার মানে আমরা একটু আগে যে ক্ষয়ের 4টি পয়েন্ট পড়েছিলাম, তার মানে 2 নম্বর পয়েন্ট বা ক্ষয়ে এটা কিন্তু আছে, জি যে মানদণ্ড নেই। কারণ একটা ছবি, এটার হয়তো বা এখন এই দুইজনের মধ্যে এই ছবিটার একটা মানে ভ্যালু, যেটা বিক্রয় মূল্য নির্ধারণ হয়েছে, কিন্তু এইটার যদি অন্য একটা পার্টি আসে, সে অন্য একটা ভ্যালু নির্ধারণ করতে পারে, তাই না। তার মানে জি এখানে যারা জিনিস চিনে, জিনিসের উপর ভিত্তি করে এর দাম কাল এবং পাত্র ভেদে, কাল মানে সময়, পাত্র মানে মানুষ, সময় এবং মানুষ ভেদে কিন্তু এটার পরিবর্তনশীল। এই কারণে এটা ইউনিক পিস, আর্ট ভ্যালু আছে। আলোচ্য ঘটনায় রনেশের সঙ্গে জয়নুল আবেদিনের একটি ছবি আছে, যা সে বিক্রয় করার জন্য জামালের সাথে চুক্তিবদ্ধ হয়, এবং টাকা দিলেও সে সেটা দিবে না বলছে, তাই না। যেহেতু জি জয়নুল আবেদিনের ছবি অত্যন্ত দুষ্প্রাপ্য এবং তা বিক্রয়ের চুক্তিটি বাস্তবায়ন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড নাই, সেক্ষেত্রে উক্ত চুক্তি প্রবলের আদেশ দিতে হবে। এখন মনে করেন কি কারণে মানদণ্ড নেই, এটা যদি প্রশ্ন করে যে এই ছবি আপনি নিতে চেয়েছিলেন, না নিলে কি হবে, এটা যদি বাদীকে জিজ্ঞাসা করে, বাদী কি উত্তর দিবে? বাদীর এরকম ওই যে উত্তর হতে খুবই পারে দুষ্প্রাপ্য। যে স্যার, যে এই খুবই ছবি আমি, দুষ্প্রাপ্য এটা। এই ছবি আমি 5 লক্ষ টাকা কিনতে চেয়েছিলাম, এবং 5 লক্ষ টাকা আমি দিয়েই দিয়েছি। এখন সে 5 লক্ষ টাকা আমাকে ফেরত দিতে চাচ্ছে, সে বলতে পারে যে স্যার, এই ছবিটা আমি আর একটা পার্টির কাছে, বিদেশি একটা পার্টির সাথে আমার চুক্তি হয়েছে, এই ছবিটা আমি দিতে পারলে সে আমাকে 10 কোটি টাকা দিবে, তাহলে আমি 5 লাখ টাকা দিয়ে কিনে 10 কোটি টাকা বিক্রয় করব, তাহলে আমার একটা বড় প্রফিট হবে না। বুঝতে পারেননি? জি জি এটা তো জি। বলতে পারে। তো এই 10 কোটি টাকার কথা শুনে জামাল কি 10 কোটি টাকা দিবে তাকে, যে ঠিক আছে না ছবি না দেওয়া না না। লাগবে না, 10 কোটি টাকা দিবে না। একটা কাল্পনিক একটা বিশাল অ্যামাউন্ট শোনাতে পারে, তাই না। জি এবং এইটা আদালতের বিশ্বাস না করে উপায় নাই, এবং আদালত বলতে পারে না ওই ব্যক্তিকে আদালতে হাজির করেন, এটা বলার সুযোগ নাই। সুতরাং জামাল ছবিটির সরবরাহের জন্য রনিশের বিরুদ্ধে চুক্তি প্রবলের মামলা করতে পারবে। এখানে ছবিটির হয়ে আছে, এখানে ছবিটি দিলে মেবি রটা কেটে দিলে ভালো হয়, তাই না। জি, ছবিটি সরবরাহের জন্য, জি। আচ্ছা, এরপরে কবিরের সঙ্গে জয়নুল আবেদিনের একই প্রশ্ন, তাহলে একই উত্তর। তাহলে প্রশ্নের ভাষা ভিন্ন আছে, মানুষের নাম ভিন্ন আছে। হ্যাঁ, কবির আর সগির। জি এরপরে এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসা করার লক্ষ্যে অংশীদারি চুক্তি আবদ্ধ হয়, মানে পার্টনারশিপ বিজনেস। 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই ওয়াই অংশীদার হতে অনাগ্রহ প্রকাশ করে।
চুক্তিটিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না। চুক্তিতে কতদিন ভাবে চলবে এটা বলা নাই। এক্স এর প্রার্থনার প্রেক্ষিতে ওয়াই এর বিরুদ্ধে চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে কি? যুক্তি সহ উত্তর দিন। তাহলে ঘটনা বিচার্য বিষয় আমরা প্রশ্নের মধ্যে থেকে পাচ্ছি। প্রাসঙ্গিক আইন এখানে 21-এর ক্ষয়ে যাবে, 21-এর সরি ঘয়ে যাবে। চুক্তি প্রকৃতির কারণে বাতিলযোগ্য, উক্ত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয়। কেন বাতিলযোগ্য দেখেন এখানে কি বলা আছে, চুক্তি অংশীদারিত্বের মেয়াদকাল সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল না। এটা হচ্ছে এই চুক্তির সবচেয়ে বড় দুর্বল জায়গা, তাই না? ল্যাকিং, জি জি। সিদ্ধান্ত হচ্ছে 3 মাসের মধ্যে চুক্তিবদ্ধ মানে আবদ্ধ হয়, 3 মাস অতিক্রম হওয়ার আগেই ওয়াই অংশীদারত্বে অনাগ্রহ প্রকাশ করে। আমরা আরেকটু ঘটনাটা নিয়ে আসছি। সুতরাং চুক্তিটি প্রকৃতির কারণে বাতিলযোগ্য বিধায় চুক্তিটি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যাবে না। বলে যে আমরা 3 মাস অন্তত ব্যবসা করব, সিজনাল বিজনেস। অনেক সময় আমাদের রাজশাহীতে আমের বিজনেস হয়, ওই 2-3 মাস ব্যবসা হয়। আবার গুড়ের বিজনেস হয়, খেজুরের গুড়। বুঝতে পেরেছেন? দুই বন্ধু মিলে বললো জি যে জি এবার আমরা স্যার। একটু আমের ব্যবসা করব। দুই পক্ষ মানে দুইজন মিলে 5 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তারা বেশ ব্যবসা শুরু করলো। হয়তো বা একটা দোকান নিল, সেখানে 2 লাখ টাকা ইনভেস্টমেন্ট হলো। তারপরে বাকিটা সিজনাল, 3 মাসের জন্য ভাড়া দিতে হবে এত, সবকিছু মিলে সেটেল হলো। ম্যান পাওয়ার হয়তো বা ট্রাকের সাথে চুক্তিবদ্ধ হলো, অ্যাডভান্স দিল কিছু। এ করতে লেগে তার 10 লক্ষ টাকা ইনভেস্ট হয়ে গেছে। এবার হাতে আছে হয়তো বা কিছু, সেগুলো দাম কিনবে, ব্যবসা করবে। করতে করতে মাঝখান থেকে এক বন্ধু বলছে যে আমি আর আর এখানে নাই। তাহলে ম্যান পাওয়ার সে নাই, এবং নাই বলে যদি বলে আমার 5 লাখ টাকা ফেরত দাও, হবে? তাহলে তাহলে তো বিপদ হয়ে যাবে, তাই না? জি জি জি। তো এটা যদি বিপদ হবে সে মামলা করবে, কিন্তু মামলা করেও চুক্তি বলবৎ করতে পারবে না। কেন পারবে না? ওই যে চুক্তির মেয়াদ উল্লেখ নাই তাই। জি বুঝতে পেরেছেন? সময় উল্লেখ নেই জি এই স্যার। কারণে। তার মানে এখানে যে কন্ডিশনগুলো স্পেসিফিক হয়নি তাই। এক্স একখণ্ড জমি বিক্রয়ের প্রস্তাব দেয় এবং ওয়াই তা খরিদ করতে সম্মত হয়। সেই মতে তাদের মধ্যে একটি চুক্তি নামা হয়। বন্যা হতে ওই জমি রক্ষার জন্য জমির মালিককে জমির চারপাশে ব্যয়বহুল বাঁধ নির্মাণ জরুরি। আমরা বায়ু ধারা এটা পড়েছে কিন্তু, হ্যাঁ, যে এই জি। বিবাদীকে অন্যায় বা বিবাদীকে অত্যন্ত ক্লেশে জড়াবে এই জমি কিনলে, তাই না? হার্টফুল। জি জি। না, এটা সম্ভবত ওই মানে বাদীকে অন্যায় সুবিধা দিবে এটা। ওই বিষয়টি বাদিকে। জানতো না এবং এক্স চুক্তি কার্যকর করার জন্য ওয়ের বিরুদ্ধে চুক্তি প্রবলের ডিক্রি পেতে পারে কি? এটা প্রশ্ন। তাহলে প্রাসঙ্গিক আইনে বলা হচ্ছে যে 22-এর 1-এর বিধান মতে যখন বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, অন্যায় সুবিধার বিষয়টা এটা, সেই ক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তি প্রবলের ডিক্রি প্রদান করতে পারে। মানে এমন জমি যেটা রাখাটাই বিপদ, সেটা সে অন্যের কাছে দিয়ে দিতে চাচ্ছে এবং প্রপার দামে নিবে। তাহলে এই সে অন্যায় সুবিধা পাচ্ছে না। বুঝতে জি, পেরেছেন? অন্যায় সুবিধা। অনেকটা জি মনে করেন যে গরু অসুস্থ, কিন্তু গরু সুস্থ বলে বিক্রয় করে দেওয়া, এরকম, তাই না? জি অনেক সময় এরকম করে কসাইয়ের কাছে বা কুরবানির ঈদের সময়। তাহলে সিদ্ধান্ত হচ্ছে যেহেতু অন্যায় সুবিধা প্রদান করে, ডিগ্রি প্রদান করবে না, তাই না? জি। তাহলে আমরা এখানে যে ঘটনা সেটা আবার ব্যাখ্যা করছি। তাহলে যেহেতু ওয়াই বিষয়টি জানতো না এবং চুক্তি প্রবলের ডিগ্রি প্রদান করলে এক্স অন্যায় সুবিধা পাবে, সেক্ষেত্রে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে উক্ত চুক্তি প্রবলের ডিগ্রি প্রদান করবেন না। করবেন না। জি। করবেন না, এটা হচ্ছে বিষয়। তো আমরা এখন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে বাকি অংশটুকু পড়ব। এবার 12 নম্বর প্রশ্ন। কে তার একখণ্ড জমি 8 লক্ষ টাকায় এল এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এল চুক্তিমূলে ওই জমির দখল পায়। পরবর্তীতে কে তা 12 লক্ষ টাকায় এম এর নিকট বিক্রি করে দেয়। জমিতে কে এর স্বার্থ সম্পর্কে এম কোনো খোঁজ খবর নেয় নাই। তার মানে আগে কারো কাছে বিক্রয় করছে কিনা, জমি নিষ্কণ্টক কিনা, এগুলো দেখেনি। এমতো অবস্থায় এল কি এম এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে? কোন আইন দ্বারা উপরোক্ত ঘটনা নির্ধারিত হবে আলোচনা করুন। তাহলে এখানে আমরা 27-এর খ ধারা বিধান মতে পরবর্তীতে উদ্ভূত সত্য দ্বারা তার অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে না জেনে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে হস্তান্তর গ্রহীতা ছাড়া চুক্তি প্রবলের ডিক্রি দেওয়া যাবে বলা হচ্ছে।
তাহলে আলোচ্য ঘটনায় কে তার 1 খণ্ড জমি 8 লক্ষ টাকায় এম এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এল চুক্তিমূলে ওই জমির দখল পায়। তাহলে দখলও পেয়ে গেছে কিন্তু। জি পরবর্তীতে কে তা 12 লক্ষ টাকায় এম এর নিকট বিক্রয় করে দেয়। জমিতে কে এর স্বার্থ সম্পর্কে এম কোনো খোঁজ খবর নেয় নাই। মানে আমরা ঘটনাটাকে আবার রিপিট করছি। সুতরাং এমত অবস্থায় এসআর অ্যাক্টের 27 খ ধারার বিধান মতে এল এম এর বিরুদ্ধে চুক্তিটি বলবৎ করতে পারবে। তার মানে পরে যে জমিটা কিনলো, পরে কে জমি কিনলো? এম, তাই না? তো এল এম এর বিরুদ্ধে মামলা এ- করবে স্যার? হ্যাঁ, এল এম এর বিরুদ্ধে মামলা করে বলবৎ করতে পারবে। মানে পরে যেটা কিনলো তারটা তো টিকবে না। বুঝতে পারেননি? জি 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 প্রথমে যে কিনলো তারটাই তো টিকবে এবং সে দখলে আছে। এখন পরে যে কিনেছে, সে কিনে এসে যদি এল কে বিরক্ত করে যে আমি কিনেছি এটা 12 লক্ষ টাকায়, এখন এল তো বলবে যে আমি তো আগে 8 লক্ষ টাকায় কিনেছি। না, তখন কিন্তু এখানে তো মেন ঘটনাটা, স্যার এখানে তো মেন ঘটনাটা বা ঝামেলাটা করলে তো কে? এখানে কে কে করেছে ঠিক আছে, কিন্তু পরে যে কিনেছে সে তো আর এটা দেখেনি যে এই সম্পত্তিটা কারো কাছে বিক্রয় করে দিয়েছে। এটাকে বলে জি সাধারণ ভাষায় ক্রেতা সাবধানতা নীতি। আপনি কোনো কিছু কিনলে দেখে শুনে নিবেন না। জি 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 তা এখানে আপনি যে আগে কিনেছে সেই মানে উত্তরাধিকার, সেই মালিক। হ্যাঁ, এটা আপনার চুক্তি আইন অনুসারে হোক, এসআর অ্যাক্ট অনুসারে হোক, ইভেন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুসারেও কিন্তু যে আগে কিনেছে তারটাই প্রিভেল করবে। এটাই তো স্বাভাবিক, তাই না? জি জি কে স্বাভাবিক স্নেহ ভালোবাসায় বশবর্তী হয়ে তার ভাতাগ্রণ মানে ভাই ও ভাতাগণের সন্তানদের মানে ভাতিজি মানে ভাইয়ের সন্তান ছেলে মেয়েদেরকে নির্দিষ্ট সম্পত্তি পত্তন দেন এবং পরবর্তীতে একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হোক। মানে প্রথমে পত্তন হয়েছে, পরে আবার সেই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রয় করে দিচ্ছে। কে এই জি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে কি? তার মানে কে প্রথমে যে বন্দোবস্ত করলো, এই বন্দোবস্ত করা সম্পত্তি আরেকজনের কাছে বিক্রয় করছে। বিক্রয় করার পরে এই কে পরে যে চুক্তিটা বলবৎ মানে পরে যে চুক্তিটা করলো বিক্রয় চুক্তিটা সে কি বহাল রাখতে পারবে কিনা। তার মানে চুক্তি হয়েছে দুইটা, একটা পত্তন চুক্তি আর একটা হচ্ছে সেল ডিড বা বিক্রয় চুক্তি। এখন কে বিক্রয় কি চুক্তি। বিক্রয় চুক্তিটা কি ধরে রাখতে পারবে কিনা, মানে টিকবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে কোনটা আগে হয়েছে? আগে হয়েছে হচ্ছে পত্তন চুক্তি, পরে পত্তন হয়েছে বিক্রয় চুক্তি। বিক্রয়। সাধারণ বিধান অনুসারে কি মনে হচ্ছে কমন সেন্সে যে পত্তন চুক্তি টিকবে, বিক্রয় চুক্তি টিকবে না, তাই না? জি সেটাই মনে হচ্ছে। 25 ধারার বিধান মতে পত্তনদাতা কর্তৃক পত্তনকৃত সম্পত্তি বিক্রয় করা হলে উক্ত বিক্রয় চুক্তি বলবৎযোগ্য নয়। 25 ধারায় স্পষ্ট এই কথা বলা হয়েছে। পত্তনকৃত মানে সম্পত্তি পরেরটা আমি টিকবে না। আমি ভালোবেসে একজনকে দিলাম, দেওয়ার পরে আবার সেটা আরেকজনকে দিব, যদি এটা দান করেও দেয় বা হেবা করেও দেয় তারপরেও তো টিকবে না, তাই না? জি জি আমি একবার যেটা দান করে দেবো, একবার হেবা করে দেবো, সেটা কিন্তু আমি আর বাতিল করতে পারবো না, যে সেটা যদি প্রপারলি হয়, তার মধ্যে যদি কোনো প্রতারণা না থাকে। আমি দান করে দেওয়ার পর সেটা তো আমার দাবি রাখছি না, ওই সম্পত্তির মালিকানাই তো আমার থাকলো না। আমি তো দখল জি থাকছে না। দখল শূন্য সত্ত্ব শূন্য হয়ে গেলাম, তাই না? তাহলে আমি জি সেটা আবার কিভাবে বিক্রয় করতে পারি? তো পত্তনও কিন্তু ওই দান করা, হেবা করা বা একটা বিক্রয় করা সম্পত্তির মতোই পত্তন চুক্তিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ চুক্তি এবং এটারও ভ্যালু আছে। পত্তন করে দিলাম মানে আমি ইচ্ছা মতো সেটা বাতিল করে দেব, তা হবে না। তাহলে আলোচ্য ঘটনায় কে স্বাভাবিক স্নেহ ও ভালোবাসায় বশবর্তী হয়ে তার ভাতাগ্রহণ ও ভাতাগ্রহণের সন্তানদের নির্দিষ্ট সম্পত্তি পত্তন করে দেন এবং পরবর্তীতে সেটা আরেকজনের কাছে বিক্রয় করে দিল। অতএব এছাড়া একটা 25 ধারা বিধান মতে কে এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না। এখন কে যদি ওই পত্তন যাদেরকে দিল তাদের বিরুদ্ধে যদি মামলা করে তাও টিকবে না। বুঝতে পেরেছেন? জি জি স্যার। কে এল এর নিকট নির্দিষ্ট জমি 50,000 টাকায় বিক্রয় করার চুক্তিবদ্ধ হলো বা চুক্তি করলো। পরবর্তীতে 60,000 টাকার বিনিময়ে ওই জমি এম কে প্রদান করলো, মানে 10,000 টাকা বেশি পেয়েছে সেখানে দিয়ে দিচ্ছে। এম মূল চুক্তি সম্পর্কে অবগত ছিলেন। তার মানে এম যিনি পরবর্তীতে কিনলেন তিনি কিন্তু জানতেন যে এটা আগে থেকে আরেকজনের কাছে এল এর কাছে বিক্রয় করেছে। তাহলে এল জি এম এর বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে কি? অবশ্যই পারবে। এ ধরনের জি প্রশ্ন তো আমরা জি পড়লাম, এল তাই না? পারবে। জি জি এটাও 27-এর গ। সত্ত্বের অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে চুক্তির
সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব। আমরা আলোচ্য ঘটনাটা যেটা বলছে সেই ঘটনায় কে এল এর নিকট নির্দিষ্ট জমি। আচ্ছা, আমরা এখানে দেখেন, যেহেতু এটা আমি সংক্ষিপ্ত বা হ্যাস্টি হইতে লিখছি, এখানে ঘটনা বিচার্য বিষয় যেহেতু উল্লেখ করছি না, তাই আলোচ্য ঘটনায় বলে আমাকে কিন্তু ঘটনা বর্ণনা করতে হবে এখানে। বুঝতে পারেননি? জি 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 আপনি যখন জি জি হ্যাস্টি হইতে এভাবে লিখবেন পরীক্ষার খাতায় দ্রুত, সেহেতু আপনাকে আমি প্রথমে প্রাসঙ্গিক আইন দিলাম, তারপরে আমি সিদ্ধান্ত দেব, কিন্তু যেহেতু আমি ঘটনা লিখি নাই, তো ঘটনার প্রতিফলন তো আমাকে লেখার মধ্যে নিয়ে আসতে হবে, তাই না? জি তাহলে আমি কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দিচ্ছি? তাই এটা লেখার উপায় হচ্ছে এরকম। আপনি পয়েন্ট আউট করতে পারেন, আমি তো শিখিয়ে দিয়েছি প্রথম দিকে নোটে যে আপনি চারটা উপায়ে যে কোনো উপায় লিখতে পারেন। পরীক্ষার হলে আপনার সময় হাতে কতটুকু আছে সেটা দেখতে হবে, তাই না? জি স্যার। 50,000 টাকায় বিক্রয় করার চুক্তি করলো, পরবর্তীতে 60,000 টাকার বিনিময়ে ওই জমি এম কে প্রদান করেন করলেন। এম মূল চুক্তি সম্পর্কে অবগত করছিলেন, মানে এই পুরো ঘটনাটা বললাম। সুতরাং এবার আমি সিদ্ধান্ত বলছি। এসআর অ্যাক্টের 27 গ ধারার বিধান মতে এল এম এর বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবেন। এই সাথে হয়ে গেল আমাদের টপিক 2 শেষ। এবার টপিক 3।